প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে আমাদের নবীনগরের কথার আজকের নতুন একটি ভার্চুয়াল টক শোতে সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 18ই ফেব্রুয়ারি 2026, নবীনগরের কথার আজকে 422তম পর্ব। মুক্তিযুদ্ধের চেতনায় নবীনগরের প্রতিচ্ছবি, ঠিক এরকম একটি মূল মন্ত্রকে আমরা হৃদয়ে ধারণ করে 5 বছর আগে পথ চলতে শুরু করেছিলাম। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা 421টি পর্ব শেষ করেছি। আর মাত্র ৩ দিন পর নবীনগরের কথা ৫ম বর্ষে পদার্পণ করবে। অর্থাৎ ২১শে ফেব্রুয়ারি আমরা শুরু করেছিলাম, আজ থেকে ঠিক ৫ বছর আগে, যেটি আগামী ২১শে ফেব্রুয়ারি আমরা ৫ বছর পূর্তি উৎসব করব। আপনারা যারা নিয়মিত নবীনগরের কথার এই ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানগুলি দেখে থাকেন, আপনারা জানেন যে আমরা সমসাময়িক ঘটনার উপর নানান ধরনের ভার্চুয়াল টক শো করে থাকি। তাছাড়া সেলিব্রিটি মানুষদের জন্ম কিংবা মৃত্যুর তারিখেও আমরা এই ধরনের অনুষ্ঠান করি। এছাড়াও বিভিন্ন সংস্কৃতি অঙ্গনের বোদ্ধা সেলিব্রিটি মানুষদেরকে নিয়ে কবিতা, গানের আসরও মাঝে, মাঝে করবার চেষ্টা করি একটু ভিন্নতার খোঁজে। তবে সাম্প্রতিককালে বাংলাদেশের যেই রাজনৈতিক একটি নতুন আবহ তৈরি হয়েছে দেশে, বিশেষ করে ২০২৬ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাকে নিয়ে আমরা গত প্রায় ২ মাস যাবৎ কন্টিনিউ প্রোগ্রাম করে যাচ্ছি। এবং এই প্রোগ্রামগুলোতে দর্শকরাও কিন্তু আমাদেরকে নানাভাবে নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। আসলে এই প্রোগ্রামগুলি দর্শক জানতে চাচ্ছে, দেখতে চাচ্ছে যে আসলে প্রতিটি অ্যা ঘটনায় কি ধরনের আপডেট, সেগুলো তারা খোঁজখবর নেওয়ার চেষ্টা করে। বিশেষ করে নবীনগরের দর্শক যারা আছেন, এটি দেশে কিংবা প্রবাসী যেখানে নবীনগরের মানুষ আছেন, তারা কিন্তু নবীনগরের কথার এই টক শো গুলো নিয়মিত দেখে থাকেন। এবং আমরা চেষ্টা করি তাদের সেই সমস্ত, এই যে আমাকে ইনবক্সে অনেকেই এই সমস্ত বিষয়গুলো আ জানতে চান, দেখতে চান, সেই বিষয়গুলোতে আমরা থাকবার চেষ্টা করি। তো আজকে আমরা বিষয়বস্তু নির্ধারণ করেছি যে আসলে কেমন হলো আ মন্ত্রিসভা, যেখানে ৫০ জনের ৪১ জনই হচ্ছে একেবারেই নতুন মুখ। আবারও বলে দেই যে আজকের যে বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি যে কেমন হলো তারেক রহমানের নতুন মন্ত্রিসভা, যেখানে ৫০ জনের ৪১ জনই হচ্ছে নতুন মুখ। আসুন এরকম একটি বিষয়বস্তুর উপর যারা আজকে আলোচনা করবেন, তাদের মধ্যে কারা, কারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সঙ্গে আপনাদেরকে ১ম এ একটু পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সঙ্গে ৩ জন আলোচক যুক্ত হয়েছেন। যাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি একদম উপরে আছেন আমাদের অত্যন্ত প্রিয়ভাজন আহমেদ ফারহাদ, যিনি একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক, একজন উন্নয়ন কর্মী বা এনজিও কর্মকর্তা হিসেবে যুক্ত আছেন, যার বাড়ি নবীনগর। তারপর নিচে দেখতে পাচ্ছি আমাদের একজন গণমাধ্যম কর্মী যুক্ত হয়েছেন নবীনগরের কথার, অত্যন্ত জনপ্রিয়, যিনি কিশোরগঞ্জে কালের কণ্ঠের মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেন, নাইমুর রহমান, দুঃখিত সাইদুর রহমান নাইম। এবং পাশে আছেন আমি যেখান থেকে এই টক শোটা করছি, সেই নবীনগরের সন্তান, নবীনগর পৌর এলাকায় যার বাড়ি, কিন্তু ঢাকায় তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরিরত আছেন। অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে তার একটি বেশ সুপরিচিতি আছে এবং সমালোচনা, আলোচনা দুটো নিয়ে তিনি কাজ করছেন। তার লেখায় প্রচুর আলোচনা যেমন হয়, প্রচুর সমালোচনা হয় এবং তাকে বলা হয় আ সরকার বিরোধী একজন মানুষ। যখন যেই সরকার ক্ষমতায় আসেন, তখন তিনি সেই সরকারের বিরুদ্ধেই বেশ কলম চালাতে বেশ ভালো একজন কৌশলী খেলোয়াড়। তিনি হচ্ছেন আমাদের ওবায়দুর রহমান বাদল। আপনাদের ৩ জনকেই স্বাগত জানাচ্ছি এবং আ এইমাত্র যারা যুক্ত হয়েছেন এবং প্যানেলে যারা আছেন, তাদেরকে বলতে চাই যে আজকের বিষয়বস্তু হচ্ছে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা কেমন হলো? যেখানে বলা হচ্ছে ৫০ জনের মধ্যে ৪১ জনই হচ্ছে একেবারে নতুন মুখ। বাকি ৭ জন প্রবীণ। আর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নিজেও একজন নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে মন্ত্রিসভায় যোগ দেওয়ার তার কোনো অভিজ্ঞতা ছিল না। এগুলি মূলত গণমাধ্যমে আলোচনা হচ্ছে এবং আমি যেহেতু দুটো
সেশনে কাজ করি। ১ম সেশনে আলোচনা করি বিষয়বস্তুর উপর, ২য় সেশনে একটি লেজ রাখার চেষ্টা করি। আজকে ২য় সেশনের লেজটা আগে একটু বলে দেই। মানে ৫৪ বছর যাবৎ আমরা যারা গণমাধ্যম কর্মী, তারা আসলে অ্যা কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, এটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই। যেটি বলা হচ্ছে যে এবার সাংবাদিকরা একেবারে হাত খুলে লিখতে পারবে, মন খুলে কথা বলতে পারবে। অর্থাৎ স্বাধীনতা, যেটাকে বাক স্বাধীনতা বলা হয়, সেটি আমরা পুরোপুরি ভোগ করতে পারবো। এরকমই শোনা যাচ্ছে নানান জায়গা থেকে। যদিও একটু হোঁচট খেতে হয় যখন আ বিদায়ী তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের যিনি প্রধান ছিলেন, ডক্টর ইউনূস বলেছিলেন যে, "হাত খুলে লিখবেন, মুখ খুলে কথা বলবেন, কেউ কিচ্ছু বলবে না।" কিন্তু হাত খুলে লিখতে গিয়ে আর মুখ খুলে বলতে গিয়ে অনেক সাংবাদিক গত ১.৫ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছে সেটি আমি, আপনারা সবাই জানি। কথা না বাড়িয়ে চলুন আজকের বিষয়বস্তু কেমন হলো মন্ত্রিসভা, সেই বিষয়টি নিয়ে কথা বলতে। ১ম এই যাচ্ছি আমরা একজন উন্নয়ন কর্মী, একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক আহমেদ ফরহাদ ভাইয়ের কাছে। আ ফরহাদ ভাই, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, কেমন হলো মন্ত্রিসভা? আপনি নিশ্চয়ই বিষয়গুলোর উপর বেশ নজর রেখেছেন। তবে আপনাকে কিছু কিউ দিতে চাই, সেটি হচ্ছে যে ৫০ জন মন্ত্রিসভা নিয়ে একটি বিশাল বহরই বলা যায়। যদিও তারেক জিয়ার পক্ষ থেকে কিংবা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে ৪০ ভেতরে মন্ত্রিসভাটা রাখা হবে। ৩৫ থেকে ৪০, কিন্তু সেটি শেষ পর্যন্ত ৫০ জনই হলো। যার মধ্যে আবার ঘন্টা ২ এক পরে আরো ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রীর পদমর্যাদায় ৫ জন এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ৫ জন। তাহলে সব মিলিয়ে ধরতে হবে ৬০ জনের একটি বিশাল বহর। এখন অনেকেই বলছেন, আজকে গণমাধ্যমে অনেকেই লেখালেখি করেছেন, অনেকে টক শোতেও বলছেন যে, তারেক জিয়াও কি সেই হাসিনার হাত দিয়েই যেই পথে তিনি গেছেন সেই পথেই? তাহলে উপদেষ্টা কেন আবার ১০ জন নিয়োগ দিতে হলো? সেটিও তো একটু সময় নিয়েও করতে পারতেন। আরেকটি বিষয় যেটি আলোচনা হচ্ছে যে, উম নারীদের ৫ জন মানে পাস করেছে। ৫ জন নারী সংসদ সদস্য, যাদের মধ্যে ৩ জনকে মন্ত্রিসভায় যুক্ত করা হয়েছে। যাদের পার্সেন্টেজ আপনি 60 আপ বলতে পারেন। কিন্তু সেই অনুযায়ী সংখ্যালঘু যারা, মানে তাদের মধ্য থেকে ৪ জন কি ৫ জন বোধহয় পাস করেছে। তাদের মধ্যে সবেধন নীলমণি একজন, নিতাই রায় চৌধুরী, তাকে দেয়া হয়েছে। সেখানে পার্সেন্টেজটা একেবারে পোর। এরপরে বলা হচ্ছে যে সংখ্যালঘুদের মধ্যে একজনও যদি সিলেক্ট হওয়ার কথা ছিল, সেটি গয়েশ্বর বাবু। তার রাজনৈতিক অভিজ্ঞতায় বিএনপির একজন পোড় খাওয়া ত্যাগী আদর্শিক নেতা হিসেবে তিনি ছিটকে পড়েছেন। এটি নিয়েও সংখ্যালঘুদের মধ্যে যারা বিএনপির ভাবাদর্শ কিংবা তার বাইরেও যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন, তারা কিন্তু বিষয়টি নিয়ে কথা বলেছেন নানাভাবে। সব মিলিয়ে কেমন হলো মন্ত্রিসভা, যদি বলেন? আহমেদ পট। ধন্যবাদ দাদা। নবীনগরের কথার দর্শকদেরকে আমার শুভেচ্ছা। এক কথায় বলাটা খুবই কঠিন। আমি প্রথমেই মন্ত্রিসভায় নবনিযুক্ত মন্ত্রী এবং মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর মর্যাদায় নিযুক্ত উপদেষ্টাদেরকে শুভেচ্ছা জানাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্ভবত একজন প্রতিমন্ত্রী হয়েছেন, জুনায়েদ আহমেদ সাকি, যিনি অর্থ অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী হয়েছেন। অর্থ এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী দাদা। যতটুকু দেখতে পাচ্ছি যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন হচ্ছে প্রতিমন্ত্রী, ৪৯ জন, সাথে আরো ১০ জন উপদেষ্টা যোগ হয়েছেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায়। প্রায় ৫৯ জনের এক বিশাল বহর। এর মধ্যে নতুনের সংখ্যাই সবচেয়ে বেশি এবং এটা হওয়াই স্বাভাবিক, কারণ বিএনপি প্রায় ৩০ বছর পরে ক্ষমতায় আসছেন। তো নতুনের আগমনটাই স্বাভাবিক, যেহেতু বিএনপি ২০০৬ এর পর থেকে আর ২০ ক্ষমতায় বছর। আসতে পারে। এটা ২০ বছর হবে, ৩০ না। ২০০৬ থেকে ২৬, ২০ বছর। ২০ বছর, ২০ বছর পরে যেহেতু আসছে ক্ষমতায়, তো সেটার জন্য বিএনপির নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হওয়াটাই স্বাভাবিক। আমি যেটা বলতে চাচ্ছি দাদা, যে বিএনপির একটা কমিটমেন্ট ছিল যে মন্ত্রী সভাটা একটু ছোট হবে আকারে এবং ফাংশনাল হবে বেশি। আমরা সবাই জানি যে প্রশাসনে সাধারণত চেষ্টা করা হয় যে ঘোড়া টাইপের প্রশাসন করার জন্য, ঘোড়া শক্তিশালী এবং দৌড়াতে পারে। প্রশাসন সবসময় পিরামিড আকৃতির থাকে, উপরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সাধারণত একজনই থাকে, ক্রমান্বয়ে তা নিচের দিকে বাড়তে থাকে।
তো বিএনপিও সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলেন এবং কিছু কথাবার্তা মূল নেতৃবৃন্দ থেকে আসছিল যে মন্ত্রিসভা এবার ছোট বা 40 থেকেও কম হবে। সেটা হলেই মনে হয় করতে ভালো হতো, কিন্তু এখন মন্ত্রিসভা 60, প্রায় 60-এর কাছাকাছি। এটা এত বড় মন্ত্রিসভা নিয়ে আসলে ডিসিশন নেওয়া এবং তা বাস্তবায়ন করাটা একটু চ্যালেঞ্জিংই হবে। এবং আপনি যদি দেখেন 2024-এ এবং 2018-তে বাংলাদেশ আওয়ামী লীগ 2018-তে কিন্তু মন্ত্রিসভা এবং মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল 49 জন। আর 2024-এ যে নির্বাচনটা হয় দ্বাদশ নির্বাচন, সেই দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল 44 জন। তো এবার কিন্তু বিএনপি আরো 4 জন করে ওই 2018 সালে আওয়ামী লীগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই ওনারা বেছে নিয়েছেন আর কি। এটা একটা দিক। আর নতুন যারা তাদের অবশ্যই তো কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে কিছু সময় তো লাগবেই। ওনাদেরকে দেখতে হবে আসলে 100 দিন যাওয়ার পরে তো সরকার থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয় যে 100 দিনের কার্যক্রম, মিডিয়া পত্রিকাগুলো 100 দিনের কার্যক্রম প্রকাশ করেন। আমার মনে হয় তখন পর্যন্ত অপেক্ষা করাটাই শ্রেয় হবে মন্তব্য করা থেকে। আর যেটা দাদা বলার বিষয় হচ্ছে যে এই মন্ত্রিসভাতে কিছু বিষয় আসলে মন্ত্রিসভা তো ঘোষণা হলোই এই গতকাল পূর্ণাঙ্গটা, এটা নিয়ে অ্যানালাইসিস নতুন মন্ত্রী যারা হয়েছেন তাদের বেশিরভাগই সবার কাছে অপরিচিত। তো উনাদের পরিচিত হতেও সময় লাগবে, এই জন্য উনাদের নিয়ে বিশ্লেষণ করাটা এই মুহূর্তে খুবই একটু কঠিন হবে। কিন্তু পুরাতন যারা আসছেন তাদের মধ্যে থেকে যদি 1-2 জনের সাবেক কার্যক্রম আমরা বিশ্লেষণ করি, আমরা মনে হয় এটার একটা তুলনামূলক চিত্র পেতে পারি আর কি। আমি এই 49 জন মন্ত্রীর মধ্যে একজন মন্ত্রীর কথা বলতে পারি যিনি আগের যে মন্ত্রণালয়টা ছিল 2001 থেকে 2006-এ, উনি 2026 সালেও কিন্তু একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হয়েছেন এবং ওই ভদ্রলোকের নাম হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। উনার সাথে দেয়া হয়েছে যশোর থেকে নির্বাচিত নবাগত একজন এমপি অনিন্দু ইসলাম অমিত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন বিভাগের একজন মেধাবী ছাত্র। আমার যতটুকু মনে পড়ে দাদা, তখন তো আমরা ছোট, ইকবাল হাসান মাহমুদ টুকুর আমলটাতে কিন্তু বাংলাদেশে প্রচুর লোডশেডিং হতো এবং তৎকালীন সময়ে উনি মন্ত্রী যিনি হচ্ছে কুইক রেন্টাল যে বিদ্যুৎ কেন্দ্রগুলোর যে সিস্টেম, কুইক রেন্টাল বাণিজ্যে বিদ্যুৎ কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করে বেসরকারি খাতে সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করবে, সেই কুইক রেন্টালের উদ্ভাবক কিন্তু এই ইকবাল হাসান মাহমুদ টুকু। তো সেই কুইক রেন্টাল কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখেছি যে কুইক রেন্টাল মানেই কুইক মানি। এই নিয়ে কিন্তু আন্দালিব রহমান পার্থের জাতীয় সংসদ ভবনে একটি তুমুল আলোচনা, জনপ্রিয় একটি বক্তব্য আছে যে কুইক রেন্টাল মানেই হচ্ছে কুইক মানি কিভাবে বানানো যায়, এবং এটার মাধ্যমেই কিন্তু আপনার খুলনা পাওয়ার, কেপিসিএল থেকে শুরু করে বিশেষ করে আজিজ খান মালিক, যিনি পরবর্তীতে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেন, ওনারা কিন্তু অনেক টাকা এই কুইক রেন্টালের মাধ্যমে দেশ থেকে পাচার করতে সক্ষম হয়েছেন। তো সেই সিস্টেমটার উদ্ভাবক হচ্ছে এই ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি 2001 থেকে 2006 সালে একই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন এবং 2026-এ যেই সরকার গঠিত হলো বিএনপির ভূমিধস জয়ের মাধ্যমে 209 আসন পেয়ে, সেই লুকি আবার সেই মন্ত্রণালয়ের অর্থাৎ 20 বছর পরে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন এবং তৎকালীন সময়ে ওনার বিরুদ্ধে কিন্তু অনেক ধরনের প্রচার আছে, যেমন উনি বিদ্যুতের খুঁটি সারা বাংলাদেশে বিস্তার করেন, সেভাবে বিদ্যুৎ দিতে পারেননি। রমজানে কোথাও লোডশেডিং এর কারণে মানুষ সেহরি খেতে পারতো না, ইফতার করতে পারতো না। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আছে, এখনো অনলাইনে সার্চ দিলেই জনগণ দেখতে পাবে। তো সেই রকমের তার মানে কি আপনি এই নিয়োগটা মানে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের নিয়োগটাকে আপনি কি পজিটিভলি দেখছেন না? পূর্ব অভিজ্ঞতা যদি বিশ্লেষণ করি দাদা, পজিটিভ দেখার সুযোগটা খুবই কম, যেহেতু আমি বললামই যে 49 জন মন্ত্রীর মধ্যে আপনি যেটা বললেন যে 5 থেকে 6 জন হচ্ছে পুরাতন মন্ত্রী, না, বাকি এখানে সবাই এখানে 7 জন, মানে 41-এর মধ্যে 7 জন। আমি যদি আপনাকে নামগুলি বলি, এক হচ্ছে ফখরুল ইসলাম আলমগীর, 2 হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী, 3 হচ্ছে আনম এহসানুল হক মিলন, যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন,
4 হচ্ছে নিতাই রায় চৌধুরী, 5 হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন, যার কথা এখন আপনি বললেন, সালাউদ্দিন আহমেদ আরেকজন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, আর সর্বশেষ হচ্ছে ইকবাল হাসান মাহমুদ টুকু। এই 7 জন হচ্ছে পুরাতন। জি জি, এর মধ্যে দাদা এহসানুল হক মিলনের ভূমিকা তো সবাই জানি, বিশেষ করে নকলে সয়লাভ হয়ে যাওয়া দেশকে উনি নকল থেকে উদ্ধার করেন, শিক্ষা ব্যবস্থাকে উনি মেরুদণ্ড দান করেন, কিন্তু পাশাপাশি না ওই সময়গুলো পিএসসির যে এগুলো নিয়োগ। এগুলো এগুলো আমরা ফরহাদ ভাই জানি। আজকের যেহেতু মানে বিষয়বস্তুটা হচ্ছে যে কেমন হলো মন্ত্রিসভা, আমি আপনাকে কতগুলো কিউ দিয়েছি। সেই কিউগুলোতে যদি আপনি স্পেসিফিক যদি একটু বলেন, যে আমি বলেছি যে ৫ জন নারী পাস করবার পর ৩ জনকে যেখানে মন্ত্রণালয়ে যুক্ত করা হয়েছে। এটি আপনি কিভাবে দেখেন? ৪ জন কি ৫ জন আমার ঠিক মনে নেই। সংখ্যালঘু নির্বাচিত হয়েছে, সেখান থেকে মাত্র ১ জনকে দেয়া হয়েছে। সেটি আপনি কিভাবে দেখেন? এবং সব মিলিয়ে যেটি সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে, এই যে আমি অফ দ্য রেকর্ড এ বলছিলাম যে কিছু গ্রামে দেখবেন কিছু মানুষ, ওই যে আমরা গ্রামের ভাষায় বলি কাইজ্জা করার জন্য খামাখা খালি একজন রুস্কা। মানে কুড়া দিয়ে কাইজ্জা আনে আরকি, আমাদের গ্রামের ভাষায় যেটি বলি। এরকম একটি কথা প্রচলিত গতকাল মন্ত্রিসভা গঠনের পর থেকে। সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যে ভদ্রলোক পেয়েছেন ডক্টর খলিলুর রহমান, যাকে নিয়ে মূলত বিএনপি নিজেই অনেকটা সমালোচনা করেছেন। সালাউদ্দিন আহমেদ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তার আজকে একটা ভিডিও দেখছিলাম যে তিনি কিভাবে ডক্টর খলিলের সমালোচনা ভয়ংকরভাবে করছিলেন, যে এই লোক কিভাবে কেয়ারটেকার গভর্নমেন্টের বা নিরপেক্ষ সরকারের একজন এই যে নিরাপত্তা উপদেষ্টা হন। সেই জায়গা থেকে এরকম একজন লোককে নিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে প্রতিটি গণমাধ্যমে, প্রতিটি টক শোতে। আপনি ৩ টি বিষয়ের উপর যদি স্পেসিফিক ১ মিনিটের মধ্যে শেষ করেন, আমরা আরো ৩ জন আলোচক আছে তাদের কাছে যাব। জি দাদা, আমি একটু আপনার সাথে যোগ করি যে আমাদের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী যে জনগোষ্ঠী আছে, তাদের থেকে আপনি আসলে ২ জন মন্ত্রী হয়েছেন। একজন হচ্ছে নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, আরেকজন হচ্ছে দীপন দেওয়ান, পার্বত্য না, চট্টগ্রাম বিষয়ক। আপনি আদিবাসীকে আর মানে সংখ্যালঘু বলতে আমি সনাতনী সম্প্রদায়ের যে মানে হিন্দু, মানে একদম স্পেসিফিকলি আসলে বোঝা যায় হিন্দু বললে আরকি। আর দেখেন আপনি নিশ্চয়ই ৩ টি পার্বত্য জেলা যেখানে রয়েছে, এখানে কিন্তু আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি, সেখান থেকে একজন নির্বাচিত হইলে তাকে ওই আদিবাসীদের প্রতিনিধি হিসেবে পার্বত্য একটি মন্ত্রণালয় আপনি জানেন যা আছে, সেটি নির্ধারিত থাকেও ইয়ের জন্য, ওই পাহাড়ের যিনি প্রতিনিধি হন। সেক্ষেত্রে যেই দেওয়ান সাহেব এমপি হয়েছেন তাকে কিন্তু এটা বলতে হয় না, তাকে এমনিতেই নেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু শুধু নিতাই রায় চৌধুরীর বাইরে আ আর কাউকে নেওয়া হয়নি। আমার প্রশ্নটা ছিল, নিতাই রায় চৌধুরীর চেয়ে তো বিএনপিতে সবচেয়ে বেশি অবদান হচ্ছে গয়েশ্বরচন্দ্র রায়। তো গয়েশ্বরবাবু বাদ পড়ে গেলেন, এটি নিয়ে একটি আলোচনা হচ্ছে। আবার কেউ মজা করে বলে, আমাকে বলে আরকি, যেহেতু আমি সনাতনী মানুষ, যে দাদা আপনি এত অস্থির হচ্ছেন কেন? তিনাকে হয়তো রাষ্ট্রপতিও দেয়া হতে পারে। এবং এটা অন্যরকম একটা ইঙ্গিত দিয়ে বলা হয়। কারো সঙ্গে সম্পর্ক ভালো করার জন্য এনাকে হয়তো রাষ্ট্রপতির একটা চমক দিতে পারে বর্তমান সরকারের। এরকম। তো এই বিষয়গুলো আপনি যেহেতু নির্বাচনের এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার একটি সুখ্যাতি আছে। আপনি এই বিষয়টি যদি একটু স্পেসিফিক, কারণ আমরা একটা কথা বললে এক ধরনের, আপনি যখন বলেন সেটি অন্য ধরনের একটা মাত্রা পায়। আমার মনে হচ্ছে দাদা, আসলে নির্বাচনে বিশেষ করে আপনি যে বললেন যে সনাতন ধর্মাবলম্বী থেকে বিএনপিতে প্রার্থী কিন্তু কম দেয়া হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তার ৪ বা ৫ জন থেকে যদি একজনকে মন্ত্রী দেওয়া হয়, সেই অনুপাতটা ঠিক আছে। এবং বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে মন্ত্রী না দিয়ে নিতাই রায় চৌধুরীকে কেন দিলেন, ২ জন আবার সম্পর্কে বেআই, আমার মনে হয় উনাদের সাথে নেগোসিয়েশন করেই দিয়েছে। তবে যেহেতু বাবু গয়েশ্বরচন্দ্র রায় প্রবীণ রাজনীতিবিদ, আমার মনে হয় উনাকে দিলে সেটা এই বিতর্কের জন্ম দিত না আর কি। এটাই আমার এটাই আমি বলছিলাম যে, ধরেন আপনি যদি এই কথাটাও এসছে। আমাকে অনেকে বলছে, কিংবা আমি একটা পোস্টও দিয়েছিলাম। সেখানেও কিন্তু বলা হয়েছে যে, ভাই আ বা দাদা এটা কিন্তু ২ জন আপন বেয়াই। হ্যাঁ? তখন আমি এটার উত্তর দিয়েছি, ২ জন আপন বেয়াই হোক বা চাচাতো ভাই হোক কিংবা আপন ভাই হোক, মানে প্রেফারেন্স পাওয়ার কথা গয়েশ্বর বাবুর। যেহেতু বিএনপিতে এই ভদ্রলোকের প্রচুর অবদান আছে। মামলা, হামলায়, রাস্তায় মার খাওয়া, আওয়ামী লীগ আমলে তো প্রচন্ড নির্যাতনের শিকার হয়েছেন এই ভদ্রলোক। কিন্তু নিতাই রায় চৌধুরীর তো একসময় উনি জাতীয় পার্টিতেও ছিলেন। ও তো আমি এই কারণেই এই বিষয়টা বললাম আরকি। যাই হোক, আর নারীদের ক্ষেত্রে এটাই তো ৫ জনের জায়গায় ৩ জনকে দেয়া হয়েছে মন্ত্রী। নিতাই রায় চৌধুরীর বিষয়ে আমি যেটা একটু আপনি বলার পরে আমার মনে হচ্ছে যে এই সরকার চেষ্টা করেছে মন্ত্রণালয়গুলো একটু ব্যালেন্স করার জন্য। এবং যে যাই বলুক, আহ, এখন বোঝা যাচ্ছে যে এই ২৬-এর নির্বাচনটা একটা প্রি ডিটারমাইন্ড ইলেকশন। এটার আসলে ফলাফলটা অনেক আগে থেকেই প্রি সেট একটা
রেজাল্টই ছিল এখন তাই তাই মনে হচ্ছে যে বিএনপিকে 2/3 মেজরিটি দেওয়া হবে, যাতে অ্যাবসলিউট পাওয়ার থাকে কনস্টিটিউশনাল চেঞ্জে, যাতে বিএনপির রুলটাই সবচেয়ে বেশি থাকে। এবং শেষ মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু আপনার অনেক প্রচার প্রচারণা চালিয়েছিল যে তারা ভোটে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু আওয়ামী লীগ ভোটে যায় এবং বেশিরভাগ ভোট কিন্তু বিএনপির পক্ষেই কাস্ট হয়। এবং আপনি যদি ভোটের এখানেও একটি কথা অনুপাতটাও আছে, দেখেন, এখানেও আজকে গণমাধ্যমে এই কথাটি এসে, ফরহাদ ভাই আমি একটু আপনি কষ্ট নেবেন না, মাঝে মাঝে আপনাকে ইন্টারাপ্ট করছি। এই যে আপনি না না বললেন যে অবশ্যই। আওয়ামী লীগের অনেক ভোট এবার ধারে শীষ পেয়েছে এবং যে কারণে রেজাল্টটা এতটা ভূমিধসের সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করেন। আজকে গণমাধ্যমে আমি অনেকগুলো পত্রিকার যে বিশ্লেষণ সেখানে দেখলাম, কিংবা অনেকে টকশোতে কথা বলতে দেখলাম যে যেখানে আওয়ামী লীগের ভোটের আধিক্যটা বেশি বা ভোট যেখানে বেশি পড়েছে সেই জায়গায় কোনো মন্ত্রী দেওয়াই হয়নি এবং সেইরকম ২৫টি জেলা থেকে কোনো মন্ত্রী পায়নি। যাই হোক, আমি আসবো আপনার কাছে আরেকবার, যেহেতু আমাদের সংখ্যা আলোচকের একটু বেশি, এবার আমরা একটু আসতে চাই কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন আমাদের কালের কণ্ঠের অত্যন্ত প্রিয়ভাজন সাইদুর রহমান নাইম। নাইম, শুনতে পেয়ে থাকলে যিনি কথা বলছিলেন একজন রাজনৈতিক এবং নির্বাচন বিশ্লেষক আহমেদ ফরহাদ। আ তার সঙ্গে আপনি কি যোগ করবেন? বিশেষ করে কজন মন্ত্রী আপনার এলাকা থেকে পেয়েছেন কিশোরগঞ্জ থেকে? আপনি নিজে তৃপ্ত কিনা? ধন্যবাদ দাদা। আজকের যারা আলোচক রয়েছেন সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি, এবং যিনি এতক্ষণ সুদীর্ঘ যুক্তি দিয়ে আলোচনা করছিলেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার যে জেলা রয়েছে সেই জেলা থেকে ৩ জন আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত আহ, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং জেলা বিএনপির যিনি সভাপতি শরীফুল আলম, তিনি শিল্প বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যিনি প্রতিমন্ত্রী হয়েছেন একজন, আর বাকি দুজন শেষ মুহূর্তে ফজলুর রহমান এবং সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার উসমান ফারুক আলোচনায় থাকলেও কিন্তু শেষ মুহূর্তে তাদের নাম তালিকায় দেখতে পাওয়া যায়নি। ফলে এই যে জেলার মানুষের মধ্যেও কিন্তু একটি হতাশা রয়েছে যে একজন পূর্ণ মন্ত্রী এই জেলাতে পায়নি। আর আর ময়মনসিংহ থেকে ব্যারিস্টার কায়সার কামাল পেয়েছেন, এবং নান্দাইল থেকে ময়মনসিংহের প্রথম সংসদ সদস্য হয়েই কিন্তু প্রতিমন্ত্রী হয়েছেন ইয়াসির খান। অতএব আমাদের জেলা থেকে একজন, তো সব মিলিয়ে যে নতুন এবং প্রবীণদের যে একটা সমন্বয়, সেই ব্যালেন্সটাই করা হয়েছে। আর একটি বিষয় মনে হয়েছে যে এখানে তরুণ এবং প্রবীণ একটি সমন্বয় করা হয়েছে, এবং প্রথম যে পথ চলা সেটাকে একদম ক্লিন ইমেজ দেখে দেখে বেছে বেছে করা হয়েছে বলে আমার মনে হচ্ছে, যাতে করে যেহেতু এটি একটি নতুন যাত্রা, নতুন অভিযাত্রা, সেই হিসাবে তারা চাচ্ছে যে প্রথম শুরুটা যেন দুর্দান্ত হয়, এবং পরবর্তীতে হয়তো পর্যায়ক্রমে হয়তো আরো অন্তর্ভুক্তি হতে পারে তাদের কার্যক্রমের উপর নির্ভর করে। তবে আমার মনে হয় জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি তরুণদের উপর আস্থা রেখেছেন, এবং এই তরুণদেরকে দেশের পক্ষে কাজে লাগানোর জন্য উনি একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন, চ্যালেঞ্জিং পদক্ষেপ। কারণ এই মুহূর্তে অভিজ্ঞতা ছাড়া এই যে একটা দেশের যে একটি পরিস্থিতি, একটি অভ্যুত্থান পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার গিয়েছে এবং এরপরের যে অর্থনীতির যে অবস্থা, সব মিলিয়ে একটা বড় ধরনের একটি ঝুঁকি নেওয়া হয়েছে মূলত। তো এই ঝুঁকিটা কতটুকু সফল হতে পারবে সেটা নির্ভর করছে যে তাদের যে দক্ষতা কাজ তার উপরে। আর এই স্থিতিশীলতা, এই মন্ত্রিসভার সফলতা হচ্ছে যে ভিন্ন মতাবলম্বী এবং গণমাধ্যম তথা দেশের মানুষের যে বাক স্বাধীনতা এবং ভিন্ন মতের দলের মানুষকে আগলে রাখা, এর মধ্য দিয়েই মূলত এই মন্ত্রিসভার সফলতা আসতে পারে। কেননা একটি দেশে যত স্থিতিশীলতা থাকবে, উন্নয়নের যাত্রা কিন্তু বেগবান হবে। কিন্তু আন্দোলন, হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও, নানা ধরনের ঝামেলা থাকলে কিন্তু স্বাভাবিক যে গতি রাষ্ট্রের সেটি কিন্তু ব্যাহত হয়। পুলিশ ব্যস্ত থাকে আন্দোলন দমন করতে, এদিক দিয়ে নানা ধরনের আইন শৃঙ্খলা অবনতি, রাহাজানি ঘটতেই থাকে। ফলে দেশের স্বাভাবিক যে গতি সেটি ব্যাহত হয়। আমি মনে করি যে এই সরকারের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে ভিন্ন মতকে ভালোবাসা দিয়ে এবং তাদের কাজের মাধ্যমে জয় করা, যাতে মানুষ আন্দোলন, প্রতিবাদ ভুলে যায়। সাংবাদিক যেন নিউজেই খুঁজে না পায়। অতএব এই ধরনের তদারকি করতে হবে, যাতে করে মানুষ যে বিগত দিনের নানা ধরনের অভিযোগ, অনুযোগ, এগুলি যেন ভুলে যায়। একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়, উন্নয়নের জোয়ারে ভাসে। আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী একটা চেঞ্জ আনতে চাচ্ছেন অতীত পলিসি থেকে। অতএব ওই যে গাড়ি ব্যবহার না করা, যানজট না করা, তারপরে বড় চেয়ার ব্যবহার না করা,
আসলে আমরা অনেক সময় দেখি যে নির্বাচনের সময় আসলে অনেকে ধান খেতে নেমে যান, অনেকে মাথায় টুপি পরেন, অনেকেই গির্জাতে মন্দিরে ঢাল তবলা বাজান। এটি আমরা দেখি, এটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু শেষ পর্যন্ত নাই আসলে কাজে নাইম কর্মে নাইম আমরা আমরা প্রসঙ্গে থাকি, মানে আজকে আর অন্যদিকে যাব না। আমরা শুধু বলছি যে কেমন হলো মন্ত্রিসভাটি, অর্থাৎ মন্ত্রিসভায় যারা যুক্ত হয়েছেন, আমরা তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা ভালো মন্দ ওই জায়গাটাতে যদি আমরা থাকি, আপনার একটি দুঃখবোধ দিয়ে আপনি শুরু করেছেন যে আপনার ৩ জন প্রত্যাশা ছিল যে কিশোরগঞ্জের মন্ত্রী হওয়ার, কিন্তু আপনি পেয়েছেন সবেধন নীলমণি একজন, তাও আবার প্রতিমন্ত্রী। আপনাকে একটু কিউ দিয়েছিলাম, নিশ্চয়ই আপনি খেয়াল করেননি। ওটা হুম, হুম। আমি ওনাকেও দিয়েছিলাম যে ৪১ জন মন্ত্রী হচ্ছে একেবারে নতুন মুখ। ৭ জন হচ্ছে প্রবীণ, যাদের অভিজ্ঞতা আছে মন্ত্রিসভায় বিএনপির। এই ৪১ জন নতুন মুখ, যাদের মধ্যে আবার একেবারে নতুন সাংসদ হয়েছেন, তেমন মন্ত্রী যেমন আছেন, আবার আমাদের কুমিল্লা থেকে একজন তারেক জিয়ার অনুরোধে তিনি বিদ্রোহী প্রার্থী থেকে সরে গিয়েছিলেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী মানে তাকে এই যে তার কথা রেখেছেন, সেজন্য তাকে ৩ টি মন্ত্রণালয় দিয়ে টেকনোক্রেট কোটায় মন্ত্রী দিয়েছেন। এখন প্রশ্ন যদি যেটি উঠছে আরকি বিভিন্ন গণমাধ্যম বা টক শোতে আলোচনা হচ্ছে যে প্রবীণ যারা, যাদের বয়স ৭০ এর কাছাকাছি, ৭০ এর উপরে, যারা আগে মন্ত্রী ছিলেন, তাদের যে অভিজ্ঞতা, বা আপনি জানেন যে ব্যুরোক্রেসি আমাদের দেশের, এবং এটা আমি বলি, এটা বলতে আমার দ্বিধা নেই যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি অনেক আমলাদেরকে শুনেছি তারা ধমকের সঙ্গে কথা বলতেন অনেক গণমাধ্যম কর্মীদের সঙ্গে। যে এই সরকারকে কিন্তু আমরা বানিয়েছি। আমরা বানিয়েছি, আমরা বসিয়েছি। ওই যে ৩ টা যে বিতর্কিত নির্বাচন। অতএব আমরা যেভাবে বলব ভাই দেশ সেভাবে চলবে। এই কথা থেকেই আমি দেখলাম যে কয়েকটা গণমাধ্যম বা কয়েকটা আ ব্যা ব্যা এ টক শোতে আলোচনাগুলি হচ্ছে যে প্রবীণ একজন মন্ত্রী যখন তার সচিবকে যেভাবে ডাকবেন, যেভাবে কাজটা করতে বলবেন, নতুন ৪১ জন মন্ত্রী যারা একেবারেই নতুন, আ তারা আসলে কতটা পারবেন? কেউ এক ধাপ এগিয়ে বলেন যে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করবেন তখন হয়তো কোনো মন্ত্রী বলবেন যে, "সচিব সাহেব আপনি বলেন।" এই যে সচিবের প্রতি ১ম থেকেই মন্ত্রীদের ওদিকে তার প্রতি একটা কি বলবো? মানে আমি ঠিক জানি না ভাষাটা, অর্থাৎ দুর্বলতা, তার যে অভিজ্ঞতা না থাকা। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা আমির খসরু মাহমুদ চৌধুরী, তারা তো অনেক সময় আমলাদেরকে অ্যা নির্দেশনা যেভাবে যেই ভাষায় দিতে পারবেন, বলা হচ্ছে নতুন মন্ত্রীরা হয়তো আ সেভাবে করতে পারবেন না। এই বিষয়গুলিতে যদি আপনার কোনো সুস্পষ্টভাবে কোনো মতামত রাখতে চান। জি, ধন্যবাদ। আসলে সেই বিষয়টা হচ্ছে যে দেখেন, মন্ত্রী পরিবর্তন হয়, সরকার পরিবর্তন হয়। কিন্তু এই যে আমলাতন্ত্রের যে একটা গোলকধাঁধা, সেটি কিন্তু আমরা দেখি যে ঠিকই থাকে। অতএব মূল যে মন্ত্রণালয়ের চালিকা শক্তি সেটি হচ্ছে সচিব, যারা আমলা রয়েছেন তারা। অতএব সেই জায়গাতে কিন্তু নতুন যারা আসে তাদের বাধ্য হয়েই অনেকটা এই আমলা নির্ভর হতে হয়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যেটা বলেছিলেন যে নতুনদের যে জয় জয়কার। আমার যেটা ধারণা সেটি হচ্ছে, যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, তরুণ প্রজন্মের অনেক আ আন্দোলন হয়েছে, তরুণ প্রজন্মই এটার নেতৃত্ব দিয়েছে। ফলে নতুনদেরকে একটু সুযোগ দেওয়া হয়েছে যে নতুনত্ব বোঝার জন্য, যতটুকু মনে হয় যে বর্তমান যে প্রজন্মের যে চাহিদা, মানুষ যে নতুনত্ব চাচ্ছে, সেই চাহিদাটাকে ধারণ করা, সহজেই বোঝার জন্য হয়তো নতুনদেরকে সামনে রাখা হয়েছে। যাতে সহজেই মানুষের বিষয়গুলি বোঝা যায়, সহজেই এগুলি সমাধান করা যায়। একটি চ্যালেঞ্জ নেওয়া হয়েছে। আরেকটু হচ্ছে যে দেখেন, আমাদের পাশের উপজেলা নরসিংদী, বেলাব এবং মনোহরদী উপজেলা থেকে স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন সর্দার সাখাওয়াত হোসেন বকুল। অতএব এটি কিন্তু একেবারেই আলোচনায় ছিল না। মানুষ একেবারেই, কিন্তু আজকেও আমি এই এলাকায় ছিলাম। দেখেছি যে মানুষ কিন্তু অনেকটা বিস্মিত হয়েছে। তারা মানে সংসদ সদস্য হয়েছে এটাতেই সন্তুষ্ট ছিল। কিন্তু মন্ত্রী পেয়ে গেছে, এটা মানে বিশাল একটি বিষয়। এবং তিনি মন্ত্রী হয়ে আজকে ঘোষণা দিয়েছেন যে সেখানে একটি মেডিকেল কলেজ করা হবে সরকারি। ফলে এই জেলাতে কিন্তু আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এই যে পরিবর্তন, নতুনরা এসেছেন, এসে তার এলাকা তার দেশের যে পরিস্থিতি সবকিছু অনুধাবন করতে পারছেন, সিদ্ধান্ত নিতে পারছেন। ফলে নতুনরা অবশ্যই ভালো কিছু দেখাবে, চমক, এমনটাই কিন্তু তৃণমূল যারা মানুষজন রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তারা বলছেন যে প্রবীণ যারা ছিলেন তারা হয়তো একটি সময় একটি চিন্তা চেতনা ধারণ করতেন। কিন্তু দেশের যে নতুনত্ব, পরিস্থিতি, সবকিছু মিলিয়ে নতুনরাই হয়তো আগামী নেতৃত্ব দেবে, এমন একটি বিষয়। আরেকটি বলেছেন যে সংখ্যালঘু যে বিষয়টি আপনি অনেকেই বলছেন, অনেক গণমাধ্যমেও বিষয়গুলি আসছে। আমার কাছে মনে হয় আসলে আমরা কেউ সংখ্যালঘু এভাবে মাপতে যাচ্ছি না। আমরা সকলেই বাংলাদেশী। বাংলাদেশের সংবিধান সেই অধিকার আমাদেরকে দিয়েছে। ফলে আমরা যদি এটাকে কিন্তু মানে বাস্তবে কি একটি সেটা আছে নাই?
এই যে আপনি আপনি বাস আমি প্রায়ই বলি, বক্তৃতায় বলি, বিবৃতিতে বলি, সেমিনারে বলি, সিম্পোজিয়ামে বলি যে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। বাংলাদেশের সংবিধান সমান অধিকার দিয়েছে, মুক্তিযুদ্ধে আমরা হ্যাঁ, সবাই সমান অধিকার। একসঙ্গে এটি কাজ হচ্ছে যে করেছি। আমাদের কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি মানে সেটি হয়? মানে ৫৪ বছরে বিগত দিনে যতগুলি সংখ্যালঘুদের উপর আক্রমণ, হামলা, নির্যাতন হয়েছে, কোনটারই কি প্রতিকার কেউ পেয়েছে? যে হ্যাঁ, কারণে এটা আসলে হচ্ছে কথাগুলো যে দেখেন আসে। দেখেন আমরা আমরা যেই সরকার শপথ নেই সবাই বলে যে গণমাধ্যমের স্বাধীনতা দিয়ে দিব, মুক্ত স্বাধীনতা, কিন্তু আমরা দেখেছি যে অতীত যে হত্যা মামলাগুলি সেগুলি থমকে আছে। তো সেইগুলিরও বিচার হচ্ছে না। অতএব আমরা অনেক কিছুই মানে কাগজে পত্রে দেখি, কিন্তু বাস্তবে প্রতিফলনের ক্ষেত্রে আমরা মানে তেমন দেখি না। আর আমরা এটাকে সংখ্যালঘু বা কোনো সম্প্রদায়ে আবদ্ধ করে আমি অন্তত দেখতে চাচ্ছি না। কারণ হচ্ছে যে আপনি আরেকজন সম্প্রদায় এসে বলবে আমার সম্প্রদায়ে কেউ নাই। বৌদ্ধ সম্প্রদায় বলবে, খ্রিস্টান সম্প্রদায় বলবে, নানা ধর্ম জাতপাত তারা বলবে যে আমরা নাই, সুন্নিরা নাই, তমুক নাই। অতএব আমি মনে করি যে এখানে আসলে আমরা এভাবে না দেখে আমরা মনে করি যে হয়তো পর্যায়ক্রমে সবাইকে আনা হবে। অথবা সবাইকে মন্ত্রী দিয়ে কাজ করানো হবে, বিষয়টা এমন না। আরো রাষ্ট্রের অন্যান্য বিষয় সেক্টর থাকে। আমরা যদি সেইগুলি দিক দেখি, অনেক সময় দেখা গেছে যে আমরা যদি সরকারি চাকরির তালিকা টান দিই, আমরা দেখি অন্যান্য সেক্টরের মানে অন্যান্য মানে ধর্মের মানুষের সংখ্যা অনেক বেশি। অতএব আমরা এই সংখ্যা তত্ত্ব অথবা প্রথম সারির যারা রয়েছেন এটা দেখি আসলে আমি মনে করি অন্তত এটি পরিমাপ করতে চাচ্ছি না। আর যদি পরিমাপ করি তাহলে আরো অনেক ধরনের সেক্টরের মানুষ আছে, তারাও তাদের দাবি করবে। ফলে এটি একটি একদম। হযবরল একটা অবস্থা সৃষ্টি হবে। তো আমি মনে করি যে রাষ্ট্রের অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান আছে তাদেরকে হয়তো যথাযথ স্থানে দেওয়া হবে যাতে তাদের সম্প্রদায়ের মানুষকে উন্নয়ন করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছিলেন। আমি এটা আমরা সেকেন্ড এই এটা আমি স্বাধীনতাতে একটু এটা নাই সেকেন্ড সেশনে আমি আসতেছি। আপনি একটু থাকেন। এটা আমি বলছি যে ল্যাজ হিসেবে আমি সেকেন্ড আমার যে ২ মিনিট করে শুনবো, সেখানে স্বাধীনতার গণমাধ্যম কতটা ভোগ করবে সেটি কথা বলব। আমরা একটু আসতে চাই ওবায়দুর রহমান বাদল। বাদল ভাই খুব ব্যস্ত মানুষ। আজকে অবশ্য কিভাবে পেয়ে গেলাম জানি না। বাদল ভাই কেমন মন্ত্রিসভা আমরা পেলাম? যেখানে বলা হচ্ছে ৫০ জনের ৪১ জনই নতুন মুখ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার যে এই নির্বাচনী এলাকা অর্থাৎ আমি যেখানটায় থাকি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, যেখানে আপনার বাড়ি এবং যিনি পাস করেছেন আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট এম এ মান্নান, যিনি ধানের শীষ নিয়ে কাজ করেছেন, যার পক্ষে আপনি আপনার সর্বোচ্চ লেখালেখিতে চেষ্টা করেছেন। যেহেতু আপনার ৪ গ্রামের অধিবাসী, তাকে কিভাবে সংসদে পাঠানো যায় এবং শেষ পর্যন্ত আপনার সেই লেখালেখি কিংবা আপনার প্রচেষ্টা সফল হয়েছে। একদম পাস করবার পর আবার কিছু সাংবাদিক সহ নবীনগরের কেউ মান্নান ভাইকে মন্ত্রী হিসেবে পাওয়ার জন্য আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে খোলা চিঠি লিখেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশেষ করে নবীনগর থেকে আমরা সবসময় একটি অবহেলিত থাকি সেই হাবিবুল্লাহ খানের পর আমরা আসলে মন্ত্রী আর পাইনি। এটি খুবই দুর্ভাগ্য। আ আওয়ামী লীগের আমলে যদিও বুকের আব্দুল লতিফ ভাইয়ের নামটি আমরা শুনেছিলাম যে তিনি হয়তো শেষ মুহূর্তে পেতে পারেন। সেটিও পাওয়া যায়নি। এবার আ যারা মান্নান ভাইয়ের মন্ত্রী পাওয়ার জন্য নিবেদন করেছিলেন, সেটিও শেষ পর্যন্ত হয়নি। তো এরপরও কি মন্ত্রিসভা নিয়ে আপনি সন্তুষ্ট কিনা? ওবায়দুর রহমান বাদল। ধন্যবাদ দাদা আপনাকে আজকে একটি চমৎকার আয়োজন করার জন্য। কেমন হয়েছে মন্ত্রিসভা? এই টকশোর আয়োজনে আপনি সহ যে ২ জন আলোচক আছেন এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি এবং সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু তারাবি এবং ৩টার সময় আবার সেহরি খেতে উঠতে হবে সেজন্য আলোচনাটা কমই করি। জি। নতুন পুরাতনের মন্ত্রিসভার সমন্বয়ে যে গঠন করা হয়েছে, এখানে পুরাতনের সংখ্যা কম, নতুনদের সংখ্যা বেশি। তার চেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে কাদের মন্ত্রী করা হয়েছে। তো কালকে মন্ত্রিপরিষদ ঘোষণা করার পর থেকেই বেশ কিছু নাম নিয়ে এসে বেশ সমালোচনা হচ্ছে। এর মধ্যে আছে আব্দুল আওয়াল মিন্টুর নাম, যিনি দ্বৈত নাগরিক এবং আমাদের যারা বাংলাদেশের যারা সিটিজেন তাদেরকে তিনি অবজ্ঞা করে বলেছিলেন ব্লাডি সিটিজেন। পাশাপাশি তিনি বন খেকো হিসেবে পরিচিত। দ্বিতীয়ত আসেন আপনি আমাদের যে ধর্মমন্ত্রী করা হয়েছে, উনি কোনো আলেম না, পাশাপাশি হচ্ছে গিয়ে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়েও তর্ক আছে। যাকে স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে, এবার হচ্ছে ড্যাবের প্রায় ১০ জন ডাক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং ১০ জনই পাশ করেছে
তাদের মধ্যে কাউকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়নি। যাকে স্বাস্থ্যমন্ত্রী বানানো হয়েছে তিনি হচ্ছেন মূলত অর্থনীতিবিদ, মুক্তিযোদ্ধা। তারপর আপনার যাকে রবিউল ইসলাম, যাকে মন্ত্রী দেওয়া হয়েছে সড়ক, জনপথ, নৌ, রেল, তিনি একটা হত্যা মামলার আসামি ছিলেন, একজন দীপ্ত টিভি সাংবাদিকের হত্যার সাথে জড়িত, এবং এই হত্যার সাথে জড়িত হওয়ার কারণে ওনাকে বহিষ্কারও করা হয়েছে। বহিষ্কার করার পরে ওনাকে আবার মনোনয়ন দেওয়া হয়েছে এবং মন্ত্রী বানানো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমিনুল হক, যাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তিনি পাশ করতে পারেন নাই, পরে ওনাকে টেকনোক্রেট মন্ত্রী করা হয়েছে। আহ পাশাপাশি কিছু যোগ্য লোককে বঞ্চিত করা হয়েছে, যাদের মধ্যে আছে যারা আন্দোলন সংগ্রামে ছিল। আমার চোখে দেখা, আমি যেহেতু আগে লালবাগ পুরান ঢাকায় ছিলাম, ওইখানে ইশরাক সরকার, যে নাসিরউদ্দিন পিন্টুর ডান হাত ছিল এবং ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, যুব দলের সাংগঠনিক সম্পাদক, সে কারানির্যাতিত নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি হাবিবুল্লাহ খান, মোয়াজ্জেম হোসেন আলাল, এরকম বেশ কিছু নাম যারা দলের জন্য ত্যাগ করেছেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, এই মানুষগুলোকে নির্যাতন মানে বঞ্চিত করা হয়েছে। তো মন্ত্রী পরিষদের মধ্যে কিছু বিতর্কিত নাম আছে, যাদেরকে পুনরায় যারা দুর্নীতির দায়ে জড়িত ছিলেন, যে নামটা হচ্ছে ফরহাদ ভাই বলেছিলেন, ইকবাল মাহমুদ টুকু। তো সব মিলিয়ে নতুনদের জায়গা দেওয়াটাকে আমি নেগেটিভ দেখি না, আমি পজিটিভলি দেখি। কারণ নতুনদের সুযোগ না দিলে তারা ভালো করবে, মানে সামনে যে ভালো করবে বা তাদের মেধা, তাদের যে কৌশল, এগুলি প্রকাশ করার সুযোগ পায় না। দ্বিতীয়ত, আজকে সারাদিন বিতর্কের বিষয় হচ্ছে আপনার যাকে পরিকল্পনা মন্ত্রী দেওয়া হয়েছে, উনিও বিতর্কিত। উনি যখন উপদেষ্টার হয়েছিল, তখন জ্বালানি উপদেষ্টা হয়েছিল, তখন সবচেয়ে বেশি সমালোচনা করেছিল সালাউদ্দিন আহমেদ, জয়নাল আবেদিন ফারুকী, একজন বিদেশি নাগরিককে কেন উপদেষ্টা করা হলো। তো এখন আবার ওনারাই ওনাকে এটা মন্ত্রী এটা বোধহয় হিসেবে, বাদল ভাই, এটা বোধহয় পরিকল্পনা না, সম্ভবত আপনি পররাষ্ট্রমন্ত্রীর কথা বলছেন, ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তো যাকে নিয়ে বিএনপির তো আপত্তি ছিল, সেই মানুষটাকে কেন আপনারা আবার পরিকল্পনা মন্ত্রী করলেন? এই হচ্ছে পররাষ্ট্র বিষয়। পররাষ্ট্র পররাষ্ট্র। তারপরে আপনার এই যে আলেম সমাজ, আমি যেটাকে বলি উলামায়ে ইসলাম, একটা ওই যে চার দল, মানে বিএনপির সাথে হচ্ছে তারা ঐক্যে ছিল। আর হচ্ছে হেফাজত সম্পূর্ণ আপনার হচ্ছে বিএনপি কে সমর্থন দিছে, জামাতকে ভোট দেওয়া হারাম, কাফের ফতোয়া যা যা লাগে সব দিছে বিএনপির অনুকূলে ভোট আনার জন্য। ভালো। তো আমিনুল হক মনোনয়ন দিলেন, উনি ফেল করলো, ওনাকে টেকনোক্রেট কথায় মন্ত্রী বানাইলেন। কিন্তু উলামায়ের হেফাজতের যে চারজনকে মনোনয়ন দিলেন, একজনও পাশ করলো না, তাদের কাউকে নিয়ে তো মন্ত্রী বানালেন না। কারণ কি? আপনি হচ্ছে আজকে একজন মীর জামান নামে একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, আপনি ওনার লেখাটা পড়ছেন কিনা জানি না, ফ্রান্সে থাকে। উনি আজকে একটা খুব ভালো লেখা লিখছে, আমি এখান থেকে দুইটা লাইন বলি। যে ব্যক্তি তারেক রহমান, উনি ওনার কার সাথে চলবে, কার সাথে মিশবে, কার কাছে কথা বলবে, এটা ওনার ব্যক্তিগত বিষয়। দলের চেয়ারম্যান হিসেবে উনি কাকে মনোনয়ন দিবেন, কাকে দিবেন না, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু যখন তিনি একজন মন্ত্রী নির্বাচন করবেন, প্রতিমন্ত্রী নির্বাচন করবেন, উনি দেশের মন্ত্রী, দেশের প্রতিমন্ত্রী, তখন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমাদের অবশ্যই আপত্তি থাকবে, আমাদের সমালোচনা থাকবে। তারেক রহমান নিজে পূর্বে এমপি ছিলেন না, মন্ত্রী ছিলেন না, তিনি নতুন হওয়ার পরে আজকে কিছু কিছু কাজ করেছেন, যেগুলো মানুষের মধ্যে বেশ সমালোচনা হচ্ছে, পজিটিভলি সমালোচনা হচ্ছে। যেমন তিনি গাড়িতে পতাকা নেননি আজকে যখন সাবাস ইস্যুতে গিয়েছেন, এবং সরকারি প্রটোকলের অতিরিক্ত পুলিশ নেননি, ট্রাফিক থামিয়ে রাখেননি, এবং উনি যখন মন্ত্রীদের সাথে মিটিং করবেন তখন এটা সচিবালয়ে করবেন, যাতে ওনাদের সময় নষ্ট না হয়, যানজট তৈরি না হয়। এগুলি খুব পজিটিভ দিক। জি। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই মেয়েদের নারী কোটার কথা বলেছেন, আপনি খেয়াল করেছেন কিনা আমি জানি না, যে তিনজনকে, একজনকে পূর্ণমন্ত্রী এবং দুইজনকে প্রতিমন্ত্রী দিয়েছেন। তিনজন নারীরই তিন বাবা ছিলেন সাবেক বিএনপির মন্ত্রী, এবং তারা মূলত পিতার পরিচয় এবং দলের নিবেদিত প্রাণ হিসেবে তাদেরকে ওইভাবে মূল্যায়ন করা হয়েছে। সংখ্যালঘু হিসেবে নিতাই রায় চৌধুরী
আর হচ্ছে গয়েশ্বর রায়, ওনারা বিআই, কিন্তু নিতাই রায়কে একজন আইনজীবী হিসেবে সবাই চিনে। কিন্তু গয়েশ্বর রায় রাজপথে ছিলেন। ঢাকা যখন আন্দোলন হয় সবচেয়ে বেশি জনবল আসে কেরানীগঞ্জ থেকে, এবং কেরানীগঞ্জ থেকে সবচেয়ে বেশি জনবল নিয়ে আসে হচ্ছে নিতাই রায়ের যে মেয়ে, ওই মানে গয়েশ্বরচন্দ্রের যে পুত্রবধূ, পুত্রবধূ, জি। নিপুণ রায় হ্যাঁ চৌধুরী। সে নিয়ে আসে। নিপুণ। হ্যাঁ, নিপুণ রায় চৌধুরী, সে খুব রাজপথে অ্যাক্টিভ, অনেকবার জেলও কেটেছে, এবং বিএনপির কামান হিসেবে যে পরিচিত আমানুল্লাহ আমান। এখন আপনি দেখেন, আন্দোলন সংগ্রামে যারা বেশি অবদান রেখেছে ঢাকার রাজপথে, কেরানীগঞ্জ থেকে তো ঢাকা একদম কাছে, বুড়িগঙ্গা নদীটা পার হলেই, আমানুল্লাহ আমানকে মূল্যায়ন করা হয়নি, গয়েশ্বর চন্দ্র রায়কে মূল্যায়ন করা হয়নি। তো মীর জামানের মানে উদ্ধৃতি দিয়ে আমি যদি বলি যে তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনি কি আপনার পছন্দের মানুষগুলোকে মন্ত্রী বানিয়েছেন আপনার কথা মতো চালানোর জন্য? উনি এরকম একটা বিবৃতি দিয়েছেন। আমাদের শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ যখন ধর্মমন্ত্রী হিসেবে ওনাকে ঘোষণা করা হলো, তখন ওনাকে একজন সাংবাদিক প্রশ্ন করলো যে আপনি যে মন্ত্রী হয়েছেন আপনার অনুভূতি কি? উনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া করছি, উনি যেভাবে বলবেন আমি সেভাবেই পালন করবো, এর বাইরে আমি কিছু করব না। তার মানে কি? তার মানে উনি তারেক রহমানের বাইরে কিছু করবে না। ধর্মমন্ত্রী হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের যে কাজ, বা উনি ওনার অধিকার থেকে একজন মন্ত্রী হিসেবে যা যা করা করণীয় উনি কিছুই করবেন না। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ওনাকে যা নির্দেশ দিবেন তিনি তাই করবেন। তাহলে মীর জামানের আমি কথাটা যদি বলি তা তো সত্য। রবিউল ইসলামকে কেন মন্ত্রিত্ব দেওয়া হলো? বিতর্কিত লোক। আব্দুল আওয়াল মিন্টুকে কেন মন্ত্রিত্ব দেওয়া হলো? বিতর্কিত লোক। এমন আরো বিতর্কিত লোক আছে যাদেরকে সম্পর্কে হয়তো আমি ভালো জানি না, কিন্তু তারা যেহেতু পেজটা পরিচিত এবং তাদেরকে আমরা সবাই চিনি, এইরকম কারণে আর কি। তো সেই দিক দিয়ে মন্ত্রী পরিষদের মধ্যে আপনার এলজেডি মন্ত্রণালয়ের হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার পছন্দ হয়েছে শিক্ষামন্ত্রী হিসেবে, আমার পছন্দের জায়গা। এবং অর্থ পরিকল্পনা আমির খসরু, পুরাতন লোক, ভালো। আরেকজন বিতর্কিত লোক রেজিস্ট্রি আপনার বাণিজ্য মন্ত্রণালয়ে, ওনার সিলেটের লোক, যে ভাই ভালো চিনে ফরহাদ, উনি হচ্ছে গিয়া খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, যিনি হচ্ছে ঋণ খেলাপি, 800 কোটি টাকা ঋণ খেলাপি। এমন একজন মানুষকে বাণিজ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। তো এই হচ্ছে বিষয়। সব মিলিয়ে মন্ত্রী পরিষদ মানে দুই একজনের পছন্দ হইলেও অধিকাংশ মানুষকে আমার পছন্দ হয় না। আসি আমার নিজ জেলা নিয়ে। আমার নিজ জেলা বিএনপি যখন 2001 থেকে 2006 সালে ক্ষমতায় ছিল, তখন উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে টেকনোকের ভূমি প্রতিমন্ত্রী বানানো হয়েছিল, আপনি তো জানেন দাদা। তো তারপর থেকে এবার যাকে মন্ত্রিত্ব দেওয়া হলো তিনি হয়েছেন জুনায়েদ সাকি, যিনি গণসংহতি আন্দোলনের আহ্বায়ক। তিনি বিএনপির কেউ না, তিনি গণসংহতি আন্দোলন। তাহলে নবীনগর যে বিএনপির এত বড় একটা ঘাঁটি, বিএনপির এত বড় বড় নেতা, আমাদের যে জনাব আব্দুল মান্নান সাহেব, ওনার দীর্ঘদিনের রাজনীতির পথ চলা, 1990 সাল থেকে আজকে 2026 সাল উনি রাজনৈতিক মাঠে আছেন। নবীনগরে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক ছিলেন, এবং ইনি একজন প্রবীণ আইনজীবী এবং আইনজ্ঞ হিসেবে পরিচিত। পাশাপাশি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের যিনি এমপি হয়েছেন খালেদ মাহমুদ, তিনি অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ছিলেন, এবং ব্রাহ্মণবাড়িয়াতে 2018 সালে যখন নির্বাচন হয় তখন উনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন, ওনার গাড়ি ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছিল, আপনি জানেন। তো সেই দিক দিয়ে আমরা ছিলাম যে হয়তো খালেদ মাহমুদ শ্যামল অথবা জনাব আব্দুল মান্নান তাদের কাউকে হয়তো ডাকবেন। কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে বিএনপির সময় আমাদের ব্রাহ্মণবাড়িয়া বরাবরই হচ্ছে বঞ্চিত হয়। 2001 সালে একজন প্রতিমন্ত্রী ছিল টেকনোকের, আর এবার একজন আমাদের জেলা থেকে মন্ত্রী করা হয়েছে, কিন্তু তিনি বিএনপির কেউ না, তিনি গণসংহতি আন্দোলনের। এবং আমি যতটুকু শুনেছি ওনাদেরকে যখন জুটে নেয় তখন হয়তো ওনাকে প্রতিজ্ঞা করেছিল যে আপনি এমপি হলে আপনাকে আমরা মন্ত্রী বানাবো। তাহলে আমাদের নবীন ব্রাহ্মণবাড়িয়ার যে এত বড় বিএনপির সাংগঠনিক শক্তি তারা কি পেল? অথচ আপনি দেখেন আওয়ামী লীগ আমলে কিন্তু প্রত্যেকবার 2009-এর কথা বলেন, 2018 বলেন, 2024 বলেন, প্রত্যেকবার কিন্তু 2-3 জন করে আমাদের মন্ত্রী ছিল। আওয়ামী লীগ আমলে আমাদের ব্রাহ্মণবাড়িয়া মূল্যায়ন পেল, বিএনপির সময় কিন্তু কখনোই আমাদের ব্রাহ্মণবাড়িয়া মূল্যায়িত হয়নি।
ধন্যবাদ আহ, দাদা। আর কিছু খুব জানার থাকলে ভাই বলেন। খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম আপনার কথাগুলো, এবং আজকের প্রসঙ্গ নিয়ে প্রাসঙ্গিক ভাবে একজন আলোচকের কাছ থেকে যেটুকু জানা দরকার শোনা দরকার আপনি টু দা পয়েন্ট, আমি বলবো শতভাগ আমাদেরকে সেই জায়গায় রেখেছেন, আমাদের অমনোযোগী হওয়ার কোনো সুযোগ দেননি। আমি এবার লেসটাতে আসতে চাচ্ছি। আমি বলেছিলাম সূচনাতে যে কেমন হলো মন্ত্রিসভা, এটি নিয়ে যেমন আলোচনা হবে। আমি শেষের দিকে যেটি আমি সবসময় করি যে আলোচকদের 2 মিনিট করে সুযোগ দিই, দ্বিতীয় আরেকটি সেশন করি, এবং এটি বলেছিলাম যে সাংবাদিকরা এবার কতটা বাক স্বাধীনতা পাবে। আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। একজন ছিটকে পড়েছেন কিশোরগঞ্জের বন্ধু, এখন দুজন আছেন, দুজনই নবীনগরের, আর আমি সঞ্চালক নবীনগরের। আলোচনাটা এবার খুব আমার মনে হয় পারিবারিক ভাবে আচ্ছা বেশ দাদা, জমে আমি উঠবে, প্রাণবন্ত হবে। আমি আমি একটু আমি জাস্ট প্রশ্নটা আমার ক্রিয়েট করি আপনাকে। সেটি হচ্ছে যে আমরা দেখেছি সাংবাদিকরা কতটা স্বাধীন ছিল গত 54 বছরে, গত 16 বছরে, বিশেষ করে গত 1.5 বছরে। আমি 5ই আগস্টের পর মাত্র 2 মাস পরে আমি ইয়েতে ঢাকার একটি বড় জাতীয় সম্মেলন হয়েছিল, প্রায় 250 সাংবাদিকের পদ্মাপাড়ে। সেখানে আমি বলেছিলাম, আমাকে বলেছিল, "ভাই আপনারা তো এখন স্বাধীন। মানে 5ই আগস্টের পরে কথা বলতে পারবেন, সবকিছু এখন তো ফ্যাসিবাদ চলে গেছে।" তো আমি বলছিলাম, "স্বাধীন বলতে আপনি কি বোঝান? আওয়ামী লীগের বিরুদ্ধে বললে আমি স্বাধীন 100%। আমি যদি এই সরকারের বিরুদ্ধে বলি তাহলে আমাকে কালকে গুম করে ফেলবে, কিংবা ধরে নিয়ে যাবে, কিংবা একটা মামলা দিয়ে দিবে।" এবং এটা গত 1.5 বছর আমরা দেখেছি। এখন বলা হচ্ছে যে বিশেষ করে তারেক রহমান শুরু থেকেই বলছেন যে তিনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আইনের শাসনে বিশ্বাস করেন, সুশাসনে বিশ্বাস করেন, ন্যায় বিচারে বিশ্বাস করেন। এখন আমি যেহেতু গণমাধ্যম কর্মী, আমি তো বাক স্বাধীনতাটাকে প্রাধান্য দেব। আপনি যেভাবে ৪ ছক্কা পেটালেন সচিন টেন্ডুলকারের মতো, এই ধরে মন্ত্রীদের নতুন একদম নাম ধরে কাদের কি সমালোচনা, কাদের কি সমস্যা, কারা দ্বৈত নাগরিক, কারা দুর্নীতিবাজ, কার যোগ্যতা নেই। এখন তারেক রহমানের কথা যদি সঠিক না হয়, মাননীয় প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, যে তিনি বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে তো এই টক শো শেষ হওয়ার পরেই তো আপনি ঝামেলায় পড়তে পারেন। আপনাকে কেন আমি গেস্ট হিসেবে নিয়ে আসলাম, সেই ঝামেলায় আমি পড়তে পারি, মামলা হতে পারে, হামলা হতে পারে, গুম হতে পারেন, আমি হতে পারি। এই জায়গাটায় কি বলবেন? আমরা কি আসলে বাক স্বাধীনতা পাবো? কারণ আপনি যেভাবে কথা বলেছেন, এইভাবে কতজন কথা বলতে পারবে বা কতজন কথা বলার সেই সাহস রাখে, এটি তো নিঃসন্দেহে প্রশ্ন রাখে। এবং যে প্রশ্নটি আজকে আমার সেকেন্ড অপশনে বলা আছে যে সাংবাদিকরা প্রকৃত বাক স্বাধীনতা এই সরকারের আমলে কতটা পাবে, যেটা অলরেডি আপনি করে ফেলেছেন। আমরা কি পারবো এটি কন্টিনিউ করতে? দাদা, আমি বলি আপনার, বর্তমান সরকারের সময় বাক স্বাধীনতা কতটুকু প্রয়োগ করতে পারবে গণমাধ্যম কর্মীরা, আপনি একটা খবর শুনেছেন কিনা, আপনি নিউজটা দেখেছেন কিনা? এনসিপির এক নেত্রী ফারহানা মিতু, পাশাপাশি সাইফুদ্দিন, দুইজনে একটা পোস্ট দিয়েছে। এখন টিভির একজন জনপ্রিয় উপস্থাপক বেলায়েত হোসেন, ওনারা চিনেন কিনা আপনি? বেলায়েত হোসেন, উপস্থাপক, হুম। সাংবাদিক। উনি নির্বাচনের আগের দিন একটা পোস্ট দিয়েছিলেন যে নির্বাচনের পরে আমি সাংবাদিকতা ছেড়ে দেব, আমি চাই না আমার ছেলেকে কেউ দালালের বাচ্চা বলুক। এই পোস্টটা ভাইরাল গতকালকে হয়েছে, আমিও করেছি। বেলায়েত ভাই গতকালকে একটা পোস্ট দিয়েছিল যে আহ, আহ, মানে সংস্কার কমিশনের যদি আপনারা শপথ নাই নেন, তাহলে তারেক রহমান হা ভোটের পক্ষে ভোট দিতে বলেছিলেন কেন? এবং সালাউদ্দিন আহমেদের যে এই আপত্তিটা জানিয়েছেন, এটা তো দলের মাধ্যমে ওনাকে দিয়ে প্রকাশ করানো হয়েছে। এবং বিএনপির যদি সবচেয়ে বড় ক্ষতি হয়, আজকে বেশ কয়েকজন এর বড় কলা মিষ্টির লেখা আমি পড়েছি যে বিএনপির যদি সবচেয়ে বড় ক্ষতি হয় এবং যার মাধ্যমে হবে, সেটা সালাউদ্দিন আহমেদ। কারণ ঐকমত্য কমিশনে যখন সংবিধান সংস্কার কমিশনের আলোচনা ছিল, সবচেয়ে বড় আপত্তি জানিয়েছে সালাউদ্দিন আহমেদ, এবং সালাউদ্দিনের আপত্তির কারণেই গণভোটের আয়োজন হলো। গণভোট হচ্ছে দেশের জনগণের রায়, সে রায়কে উপেক্ষা করে তিনি শপথ না নিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এবং এই বিষয়টা নিয়েও হচ্ছে বেলায়েত ভাই একটা পোস্ট দিয়েছিল ওনার ফেসবুক আইডি থেকে। এবং আমি যতটুকু জানতে পেরেছি, আজকে ওনাকে এখন টিভি, উনি সহ আরো দুইজনকে সম্ভবত চাকরিচ্যুত করা হয়েছে, যদিও বড় কোনো মিডিয়া আসে নাই। মানে ওদের পোস্ট থেকে আমি জানতে পারলাম যে ওনাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনাকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আরেকটা কথা বলি, স্বাধীনতা যে কতটুকু আছে। তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন, তখন উনি একটা সাংবাদিক সম্মেলন করছেন, আপনার খেয়াল আছে কিনা? সাংবাদিক সম্মেলন করছেন। সাংবাদিক সম্মেলনে একজন সাংবাদিক দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন যে জনাব তারেক ছাত্র দলের। রহমান, আপনি
আপনি যখন আহ এই ঢাকা থেকে প্রথম দিন আসছেন সেদিন বলেছিলেন উই হ্যাভ এ প্ল্যান। তো আপনার প্ল্যানটা কি সেটা এখনো পরিষ্কার করেন নাই, কারণ বাংলাদেশে অধিকাংশ মিডিয়া বা সংবাদ মাধ্যমের কর্মীরা হচ্ছে চাটুকারিতা করে। তো উনি যখন এই প্রশ্নগুলি করতেছিলেন তখন ওনার দুই পাশে দুইজন লোক এসে দাঁড়ায় নিছে, ওনার মাইক কখন টাইম দিয়ে মাইক নেবে, ওনার হাতে ধরে রাখতেছে, ওনার পিছে মরাইতেছে। তো গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশে পূর্বেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে কিনা সেটাও আমি বলতে পারি না। এবং আপনারা জানেন যে আমি সবচেয়ে বেশি সমালোচনা করি মিডিয়াকে নিয়ে, কারণ মিডিয়া কখনোই জনগণের জন্য না, দেশের জন্য না। মিডিয়া সবসময় কোনো না কোনো ব্যক্তি, কোনো না কোনো প্রতিষ্ঠান, কোনো না কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে কাজ করে। তারা জনগণের জন্য, দেশের জন্য অতীতেও কাজ করে নাই, এখনো কাজ করে কিনা সন্দেহ আছে। আপনি আওয়ামী লীগের আমলে বেশ কিছু সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যত সুন্দর করে প্রশ্ন করতেন, আমার এখনো এগুলি বাসে যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা প্রশ্ন করতে আসিনি, প্রশংসা করতে এসেছি। তারপরে মুয়াজ্জেম বাবু নাকি ওনার নামটা জানি কি, এখন যে জেলে আছে, মোজাম্মেল মোজাম্মেল বাবু ৭১ টি লোক। মোজাম্মেল বাবু একদিন আমি ওই যে শেখ হাসিনার কথাবার্তা খুব ভালো, আওয়ামী লীগ আমলে অনেক উন্নয়ন হয়েছে ভালো, কিন্তু এই যে মোজাম্মেল বাবু বলতেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমার ভয় হয় আমি যিনি আপনাকে কখন হারিয়ে ফেলি। আপনি যেভাবে আন্তর্জাতিক মহলে বড় বড় সম্মেলন করছেন, আপনি না যে আন্তর্জাতিক নেতা হয়ে যান, আমরা না আপনাকে হারিয়ে ফেলি। তো এরকম আহ সাংবাদিক যে এখন তৈরি হচ্ছে না, এখনো তৈরি হচ্ছে, এবং কিছুদিন পরে আমরা হয়তো এগুলি দেখবো আস্তে আস্তে, যে জনাব তারেক রহমানের নিয়েও এরকম কিছু কিছু কথা বলবে, এরকম সাংবাদিকও তৈরি হবে। হয়তো মুদ্রাতে পিঠ পিঠ, আগের যারা ছিল তারা হয়তো আওয়ামী পন্থী ছিল, এখন যারা হবে তারা বিএনপি পন্থী হবে, তো দেশের এবং জনগণের কোনো লাভই হবে না। আহমেদ ফরহাদ ভাই কতটা একমত? মানে যেভাবে বলছিলেন আমাদের নবীনগরের আরেকজন সন্তান ওবায়দুর রহমান বাদল, আপনি জানেন যে উনি ফেসবুকে খুব অ্যাক্টিভ থাকেন এবং আমি যেটি সূচনাতে বলেছি যে তিনি সবসময় সরকার বিরোধী থাকেন। সেটি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। যদিও উনাকে অনেকেই বলে উনি জামাতপন্থী। উনার লেখালেখির কারণে নবীনগরে অনেকে আমাকে বলে, "গৌরাঙ্গদা আপনি এই লোকটাকে এত পছন্দ করেন, লোকটা তো জামাতপন্থী।" তো আমি একটা উদাহরণ দেই যে হ্যাঁ, নারায়ণপুর দাদা একটু কথা বলি। নারায়ণপুর আমি একটু শেষ করি, আপনি বলবেন অবশ্যই। আমি যখন বলে যে ওবায়দুর রহমান বাদল তো জামাতপন্থী, উনি তো জামাতের কট্টর সমর্থক। যে কারণে উনি আওয়ামী লীগ, বিএনপি এবং কি বলে উম জাতীয় পার্টির যতটা সমালোচনা করতে পারে, জামাতের কিন্তু অতটা সমালোচনা আ করে না, বাদল ভাই করে না। তো আপনি এই লোকটারে এত পছন্দ করেন কেন? তো আমি একটা উদাহরণ দেই যে ভাই, নারায়ণপুর ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল আছেন, এখনো আছেন। মাওলানা রফিকুল ইসলাম। উনি আর আমি একই ব্যাচের আরকি 86 এ। তো ভদ্রলোককে আমার শুরু থেকেই পছন্দ হইতো। উনিও জামাতের কট্টর সমর্থক। আমি জানি সেটা। কিন্তু আওয়ামী লীগ আমলে উনার সঙ্গে আমার অনেক উঠা-বসা। ইদানিং অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না। উনার এখানে আমি প্রায় যেতাম, দুপুরে লাঞ্চও করতাম উনার অফিসে, মানে মাদ্রাসায়। অনেকে আবার এগুলি দেখতো। আরে গৌরাঙ্গদা আপনি জামাতের লোকের লগে ভাত খান, কি অবস্থা? আমি উনাকে দেখতাম প্রশাসনের বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জায়গায় যে কথাগুলি আমি নিজে বলতে সাহস করি না, যে কখন আওয়ামী লীগের আ দাবরানি খেতে হয়। কিন্তু তিনি সেটা বলতে পারতেন সাহস নিয়ে। হ্যাঁ? মানে তো সেই জায়গায় থেকে আমি বলেছি, দেখেন লোকটা জামাতে ইসলাম না বিএনপি না আওয়ামী লীগ বড় কথা না। সেটি হচ্ছে নীতি নৈতিকতা সম্পন্ন, সত্যের পক্ষে লড়তে পারেন, বলতে পারেন, কথা বলতে পারেন। এই মানুষটিকে আমি পছন্দ করি, সেলুট দেই। সেই হিসাবে আমি আসলে বাদল ভাইয়ের লেখার ভক্ত দেখি। হ্যাঁ, যদিও উনার সব লেখার সঙ্গে আমি একমত হতে পারি না। উনি মাঝে, মাঝে অ্যা কিছু কি বলবো? মানে অপসাংবাদিককেও তিনি প্রশংসা করেন। তখন আমার খারাপ লাগে যে এরা তো নানাভাবে এই দাদা এই যাদের দাদা কথা আমি বলেন বলি, তারা তারা আসলে অনেক ধরনের নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সেই সাংবাদিকেরও দেখি তিনি প্রশংসা করেন। তো যে কারণে সব কথা আমি একটা মানুষকে সাপোর্ট করি সেরকম না। কিন্তু তিনি যে অন্তত সরকার, মানে অপোজিশনের বিরুদ্ধে কথা বলা তো খুব ইজি বিষয়। তো গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলাটা তো খুবই সাহস লাগে। যে লোকটির দুর্বলতা থাকে না, তিনি কিন্তু সাহস করে কথা বলতে পারে। সেক্ষেত্রে বাদল ভাই খুব একদম রিয়াল একজন ফিট মানুষ। হ্যাঁ, বাদল ভাই কি বলছিলেন জানি? মানে আপনি জামাতের কট্টর সমর্থক না, এটাই হয়তো বলবেন। হ্যাঁ, যখন হচ্ছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ হাসিনাকে সমালোচনা করে লিখতাম। শেখ হাসিনাকে সমালোচনা করে লেখার পরে কিন্তু আমাকে তখন বলতো যে সে বিএনপি করে নাইলে জামাত করে। 5 আগস্টের পর যখন বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ভাঙচুর, বিভিন্ন জায়গায় হত্যা টত্যা সহ বিভিন্ন অপকর্ম করলো, তাদের বিরুদ্ধে লেখা সহ করলাম,
তখন কিন্তু আমাকে আওয়ামী লীগ টেক দিল, যে সে আওয়ামী লীগ করে জন্য বিএনপি সমালোচনা করে। এবং আমি নবীনগর থাকতে আপনার হচ্ছে গিয়া নবীনগর মাদক মুক্ত নবীনগর চাই, ফেসবুক ফোরাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম। ওই সংগঠনগুলোতে উপজেলা চেয়ারম্যান মনির ভাই, ভাইস চেয়ারম্যান সহ আমার সংগঠনের সেক্রেটারি সভাপতি ছিল শামসালম ভাই। তো ওনাদের নিয়ে প্রোগ্রাম করতাম, তো ওনাদের সাথে আমার ছবিও আছে। তো কি করলো, ওই ছবিগুলি দিয়ে আমাকে আওয়ামী লীগ ট্যাগ দেওয়া শুরু করলো, যে আওয়ামী লীগের মানে দালাল, যুবলীগ, হ্যাঁ হ্যাঁ, এটা মাঝখানে কিছুদিন আগে আওয়ামী আপনাকে লীগের নিয়ে দালাল। অনেক লেখালেখি হয়েছে যে আপনি যুবলীগের একজন সাংগঠনিক আচ্ছা কর্মী ছিলেন, নেতা ছিলেন, রাইট? আচ্ছা, মানে আবার এখন হঠাৎ করে আবার আওয়ামী লীগের দালাল বাদ দিয়ে এখন আবার জামাতের সমর্থক বানাই দিলেন, এটাই তো আমি বুঝলাম না। মানে এখন বলা হচ্ছে আওয়ামী যে লীগ তো আপনার কোনোদিন এখন জামাত যেহেতু করতে আপনি পারে নাই। বিএনপির প্রচুর সমালোচনা করেন, যেমন আজকেও করলেন। হ্যাঁ, আজকে তো আমি কিন্তু লাইভেই বলে দিলাম যে আজ টক শোর পরে আপনি কোনো ঝামেলায় পড়েন কিনা, কিন্তু কিংবা আপনাকে আমি টক শোতে কেন আনলাম, আমি কোনো ঝামেলায় পড়ি কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে আপনি না, কারণ একটা যদি জিনিস দেখেন, আজকের একটা জিনিস দেখেন, আপনি ভালো কাজের আপনি প্রশংসা কেন করবেন না? বাংলাদেশে তো এখন এমপি হয়েছে কত, 299 জন, 97 জন, 2 জন বোধহয় ঘোষণার বাকের, একজন মারা গেছে শেরপুর 3 আসন। জি, তো 297 জন এমপির মধ্যে আপনি কতজন মন্ত্রী সকালবেলা পরিচ্ছন্ন কর্মীদের সাথে নেমে রাস্তা পরিষ্কার করছে? ওই যে যে আমি আমাদের একটু আগে আমির বললাম করছে। এই কথাটা যখন আবার কেউ শুনবে, কারণ এটা তো সত্য কথা যে আমি একটু আগে যে কথাটা বললাম যে আমাকে যখন বলা হলো যে রফিক ভাই তো মানে মাওলানা রফিক সাহেব প্রিন্সিপাল, উনি তো জামাতের লোক, আপনি জানেন, উনার সঙ্গে বসে আপনি খান, উনার প্রশংসা করেন। তো আমি বললাম যে ভাই উনি তো সত্যের পক্ষে বলেন এবং খুবই মানে অফেন্সিভ কথা বলেন, আক্রমণাত্মক কথা বলেন। মানে সে সময় আমি দেখতাম প্রশাসন আওয়ামী লীগের। তো আমি, আমার আপনি বাড়ি এখন তো নারায়ণপুরে। আপনি এখন জামাতের আমির ডাক্তার শফিক রহমান, ওই যে আজকে ঢাকার যে ঝাড়ু দিলেন কি করলেন সেটা আপনি তুলে ধরেছেন। এখন তো এই টকশো শেষ হওয়ার পরেই তো আমাকে কয়েকজন ফোন করবে বলে ওই যে আপনি জামাতের লোকটাকে নিয়ে আসছেন। এত মানুষ ঝাড়ু দেয়, কই কারো কথা তো এই বাদল ভাই বলে না। কিন্তু যে ডাক্তার শফিক ঝাড়ু দিলেন এটা উনি মানে খুব হাইলাইট করলেন আরকি। হ্যাঁ, এই উনি হচ্ছে ভালো আমাদের কাজ আসলে করছে। মানসিকতা। আমাদের মানসিকতাটা আসলে রফিকুল চেঞ্জ ইসলাম আসাটা খুব কঠিন। রফিকুল ইসলাম হুজুরের কথা বললেন না, আমার বাড়ি তো নারায়ণপুর, উনি তো আমার হুজুর। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড নবীনগর হাই স্কুল এবং মাদ্রাসা, আমি দুই জায়গায় পড়াশোনা করছি। মাদ্রাসা থেকে কিন্তু আমি চাকরি করা, আবার জি, নবীনগর হাই স্কুলও আমার পড়া, আমার দুই জায়গায় কিন্তু পড়া। তো রফিকুল ইসলাম হুজুরকে তো আমি ভালো করে চিনি। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। উনি একদম। বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম হিসেবে জাতীয় পুরস্কার পাইছে। নবীনগরে ওনার মতো মেধাবী আলেম বলেন বা প্রিন্সিপাল বলেন, কয়জন আছে আপনি একসাথে কইলেন তো? নবীনগর জি, মেধাবী, ওনার মতো মেধাবী জ্ঞানী মানুষ কয়জন আছে আপনি দেখেন তো? তো একজন মেধাবী মানুষ কোন দল সমর্থন করে না ধরে, এটা তো বড় বিষয় না। মানে ওনাকে তো আপনি ওনার মেধা দিয়ে মূল্যায়ন করবেন। আপনি গৌরাঙ্গ ওইটাই। দেবনাথ অপু, আপনি কেমন মানুষ, আপনার মেধা কত, আপনার লেখার ক্ষুরধার কতটুকু, যারা আমরা লেখালেখি করি, যারা পড়াশোনা করি, বাংলাদেশের রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, বাংলাদেশের জন্মের ইতিহাস, মুক্তিযুদ্ধ, এগুলি আমরা যারা জানি, আমরা আপনার লেখাতে কইরা মূল্যায়ন করতে পারি। কিন্তু যে ছেলেটা মেট্রিক পাস করে নাই, 5 পাস করে নাই, সে আপনি গৌরাঙ্গনাথ দেবনাথ অপু সাংবাদিক হিসেবে কেমন, এটা মূল্যায়ন করার ক্ষমতা কি তার আছে? আপনি আমার সাথে দুই একটা টক শো করছেন, আমার ভিতরে কি আছে না আছে, আমি কতটুকু জানি না জানি, এটার মূল্যায়ন আপনি করতে পারবেন। কিন্তু যে আমার সাথে বসে নাই, আমার সাথে কথা বলে নাই, সে কি আমার সম্পর্কে জানে যে আমার ভিতরে কতটুকু আছে না না আছে? ফরহাদ ভাই, ফরহাদ ভাইয়ের সাথে আমার পার্সোনালিও মাঝে মাঝে কথা হয়, খুবই ভদ্র মানুষ। উনি রাজনীতি কতটুকু জানে, নবীনগর সম্পর্কে কতটুকু জ্ঞান রাখে, নবীনগর না থেকেও নবীনগর 21টা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের কোন দলের কি অবস্থা এই পর্যন্ত উনি জানেন। কোন গ্রাম থেকে কোন দল কতটা ভোট পাইতে পারে এটাও আমরা জানি। তো এগুলি নির্বাচন গেছে, আমি তো বিএনপি করিনি। অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব আমার গ্রামের, আমাদের বাড়ি তো আলিয়াবাদ, আমার দাদার বাড়ি আলিয়াবাদ। আব্বা 1985 সালে আর নারায়ণপুর চলে যায়, এবং উনি আমাদের গোষ্ঠীরই, কাছা লাগে সম্পর্কে। তো গ্রামের সুবাদে আমি ওনার নির্বাচন করছি, আমি বিএনপির নির্বাচন করি না। রাজনৈতিক দল হিসেবে আমি বিএনপি কোনো সময় পছন্দ করি না, এখনো করি না। কিন্তু মান্নান সাহেব আমার বাড়ির লোক, উনি ভদ্র মানুষ, ভালো মানুষ উনি। এবং আমরা আশা রাখি যে ওনারা দিয়ে নবীনগর কিছুটা পরিবর্তন হবে, আশা করি। সেই জন্য আমি ওনার নির্বাচন করছি, আমি কিন্তু বিএনপি নির্বাচন করিনি। ঠিক আছে, অনেকে আমার আবার বিএনপি বানাই দিতেছে। যাই হোক, আপনার এই বিষয়টা ক্লিয়ার হওয়াতে ভালোই হয়েছে যে আসলে কথায় কথা বাড়ে মানে খুবই প্রাসঙ্গিকের বাইরেও আপনি যেহেতু এই বিষয়টা নিয়ে আসছেন, অনেকেই বলছে যে যেহেতু আপনাকে অনেকে
সাংবাদিক মনে করি। যদি আপনি সাংবাদিকতা করেন না, বাট ফেসবুক যেহেতু এখন সবচেয়ে বেশি পপুলার, বা আমি বলি এটার নাম ডেইলি ফেসবুক। আমার যদি কেউ বলে যে, "দাদা আপনি কোথায় কাজ করেন?" আমি কালের কণ্ঠে আছি, মানে বুড়া বয়সে রাখছে। কিন্তু আমার মূল পত্রিকা হচ্ছে ডেইলি ফেসবুক। আরে কি বলেন? আমি হ্যাঁ, আমার পত্রিকার নাম দৈনিক ফেসবুক। তো সেই দৈনিক ফেসবুকে আপনি খুব অ্যাক্টিভ থাকেন, এবং আ নবীনগরের বিষয়ে, এবং একটু আগে যেটা বলছিলেন যে গণমাধ্যমের সঙ্গে যারা জড়িত, আপনি তো একেবারে অনেকেরই দেখি যে একেবারে কাপড়-চোপড় খুলে ফেলেন। এটা আসলে সৎ সাহস লাগে, এবং সেরকম আ মেধা, এবং একটা মানুষের যখন কোন রকম দুর্বলতা না থাকে, তখনই আসলে তিনি সেভাবে বলতে পারেন, লিখতে পারেন। যাই হোক, একটু থাকেন, আমরা একটু ফরহাদ ভাই, সরি আপনি অনেকক্ষণ যাবৎ বসে আছেন। না বাদল না না, ভাই অনেকদিন অবশ্যই। পরে পাইছি তো। পা পা অনেকদিন পরে উনি আসতে চায় না। উনাকে আমি বলি যে, "ভাই আপনার সঙ্গে আমি টক শো করতে চাই। অনেক কথা আ ফ্র্যাঙ্কলি বলতে চাই।" কিন্তু আবার ভয়ও পাই। কারণ ওই যে যেটা বললাম যে আজকে সেকেন্ড অপশন এ যেটা রেখেছি, যে সাংবাদিকরা প্রকৃত বাক স্বাধীনতা আদৌ পাবে কিনা এই সরকারের আমলে। কারণ আমাদের ডক্টর ইউনূস সাহেব তো বলছিলেন যে, "মন খুইলা লিখবেন, মন খুইলা কথা কইবেন।" কেউ কিচ্ছু কইত না। কিন্তু আমরা তো অনেকেই বিপদে পড়ছি মন খুইলা লেইখা কথা বইলা। তো এখন বাদল ভাইরা আইনা আমি না আবার বিপদে পড়ি। আপনি যদি এই বিষয়ে যদি কিছু বলতে চান, যে আসলে আদৌ আমরা সাংবাদিকতাটা করতে পারবো কিনা? একেবারে যেটি আজকেও বলেছেন আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান সাহেব, যে আমরা সাংবাদিকদের হুম, ব্যাপারে আমার মানে, সরি, তথ্যমন্ত্রী, ভুল বললাম। তথ্যমন্ত্রী, আপনি জানেন যে অত্যন্ত একজন একসময় বামপন্থী রাজনীতিবিদ করতেন, স্বপন সাহেব। একটা ভালো একটা সেটআপ দেওয়া হয়েছে এবার তথ্য মন্ত্রণালয়ে। সেই ভদ্রলোক বলেছেন যে, "একেবারে ভয়হীনভাবে সাংবাদিক আপনারা কাজ করবেন। যত পারেন সমালোচনা করেন।" তো সেইটা আমার মনে হয় বাদল ভাই শুইন্নাই আজকে কাজটা করছে। আপনি যদি বাকিটা বলেন। না, ধন্যবাদ দাদা, ধন্যবাদ বাদল ভাইকে। বাদল ভাইকে পাওয়া সৌভাগ্যের বিষয়, উনি খুবই ব্যস্ত থাকেন। তো আহ, বাদল ভাইয়ের মনস্তত্ত্বটা কিন্তু আসলে বাংলাদেশের আপামর জনসাধারণের মনস্তত্ত্ব। সেটা কাদের মনস্তত্ত্ব? যারা আসলে পরিশ্রম করেন, হালাল রুজি করেন, যারা হালাল খান, হালালের পথে থাকেন, তারাই কিন্তু দাদা আসলে সৎভাবে উচ্চ কণ্ঠে কথা বলতে পারেন আর কি। বাদল একদম। ভাই, আপনি জানেন যে ঢাকার কেন্দ্রবিন্দুতে থাকেন। উনি নানা শ্রেণী পেশার মানুষের সাথে মিশেন। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মিশেন। হুম, উনি সারাদিন পরিশ্রম করেন, এবং সমাজ রাষ্ট্র নিয়ে উনার যতটুকু চিন্তা ভাবনা আছেন সেটা ফেসবুকে লিখেন। এখন যারা আমরা মুসলিম ধর্মে বিশ্বাস করি, কোরআনে কিন্তু স্পষ্ট আছে, আপনি যদি হালাল আহার, হালাল ইনকাম, হালাল আয়ের দিকে যান, তখনই আপনি সত্য কথা বলতে পারবেন। যখনই আপনার আয় রোজগার হারামের দিকে ধাবিত হবে, আপনি তখন সত্য কথা বলতে পারবেন না। এটা কিন্তু সব ধর্মেই হ্যাঁ, আছে। তো একদম। মুসলমানদের কোরআনে এই বিষয়টা একদম স্পষ্টভাবে উল্লেখ। আপনি দেখবেন যাদের আয় রোজগারটা হারাম এবং ইনকামটা অবৈধ, তারা কখনো সত্য কথা বলতে পারে না, উচ্চ কণ্ঠে কথা বলতে পারে না। আর মিডিয়ার স্বাভাবিক। যে কথাটা বললেন দাদা, এটা আসলে বাদল ভাই পরিষ্কার করে দিয়েছেন। মিডিয়া যদি গোলামি চায়, সেই গোলামি থেকে কেউ তাকে কোনোদিনও বের করতে পারবেন না। নবীনগরে আপনার সাংবাদিকতার জীবন তো অনেক বছরের, আপনি গোলামি চান নাই, এজন্য আপনাকে সবাই দলমত নির্বিশেষে সবাই পছন্দ করে। যারা গোলামি পছন্দ করে তাদেরকে কেউ সাংবাদিক হিসেবে কি মূল্যায়ন করে? আমার তো মনে হয় না কেউ মূল্যায়ন করে। তো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। হয়তো সাংবাদিকতা করে উনি মাসে একটু ভালো চলেন, একটু বাজার সদাই করেন, হয়তো হিরো স্প্লেন্ডার একটা মোটর বাইক কিনতে পারছেন। এটুকুই, এর থেকে উনার জীবনে প্রাপ্তি আমার মনে হয় না আর কোনো একজন মফস্বল সাংবাদিকে এর থেকে বেশি কিছু আসলে করার ওই ধরনের সক্ষমতাও থাকে না। মোটামুটি সকালবেলা বাজারটা ভালোভাবে করতে পারেন, একটা স্প্লেন্ডার বাইক চালাইতে পারেন, এতটুকুই উনার সক্ষমতা। তো এই জায়গায় যদি ক্রিয়েটিভিটি কাজে লাগানো যায়, অর্থ, সম্মান, বিত্ত, মেধা সবকিছুই কাজে লাগে আর কি। আর আপনি যেটা বললেন যে দা ডেইলি ফেসবুক, এটাকে আটকানোর ক্ষমতা বা সাধ্য কারো নেই। আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় একটা রাজনৈতিক ভুল ছিল ফেসবুক বা ইন্টারনেট অফ করে দেয়া। আমার মনে হয় কোনো সরকারই এ ধরনের ভুল আর করতে সাহস পাবে না। যেহেতু দা ডেইলি ফেসবুক আছে, উন্মুক্ত গণমাধ্যম কাজ করবে। আর 5 আগস্টের পরে বাংলাদেশে এটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কাউকে আঘাত করে, কণ্ঠ স্তব্ধ করে, বুলেট দিয়ে অথবা গুম করে, খুন করে মানুষের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এটা করা যায়নি। সাময়িক সময়ের জন্য হয়তো আপনি কণ্ঠ স্তব্ধ করতে পারেন, কিন্তু পরিণামটা শুভ হবে না। আগামীর বাংলাদেশ আর এইরকম হবে না। আমরা অনেক রক্ত নদী পেরিয়ে এসেছি। এটা আমাদেরকে মানতেই হবে। 71 সালে যদি আমাদের 30 লাখ শহীদ হয়ে থাকে, এর 24-এ যেই আহ প্রায়
2,500 ছাত্র জনতা জীবন দিল, মায়ের কোলে শিশু জীবন দিল। যতটুকু সংখ্যাটা বিষয় না, মানুষ তো রক্ত দিয়েছে, মানুষ তো গুলি খেয়েছে। তো এটা থেকে বের হয়ে আসাটা আমার মনে হয় না যে খুব একটা সহজ হবে। আরেকটা বিষয় দাদা যেটা বলতে চাচ্ছি, অনেক না, সময় আমাদের সাংবাদিক। আমার প্রশ্নটার উত্তরটা একটু স্পেসিফিক দিতে হবে, এরপরে আপনি অন্য প্রসঙ্গে যাবেন, যেটি হ্যাঁ, হ্যাঁ, আমার প্রশ্নটা ছিল যে এই সরকারের আমলে আমরা সাংবাদিকরা কতটা স্বাধীনতা ভোগ করতে পারবো, যেটি বাদল ভাইয়ের মানে শঙ্কা। তিনি বলেছেন সাংবাদিকরা কখনো স্বাধীনতা ভোগ করতে পারেনি, না, এবারও আমি আমি পারবে না, আমি দাদা ফিউচারও পারবে। সেই উত্তরটা কিন্তু দিয়েছি দাদা। গোলামিতে আপনি থাকবেন কি থাকবেন না, এটা সাংবাদিকদের ডিসিশন। অর্থাৎ সাংবাদিকরা চাইলেই উনি স্বাধীনতা ভোগ করতে পারবেন। আর সাংবাদিকদের মধ্যে যদি মাথা বিক্রি করে দেয়, রুটি রুজি যদি বেহারাল করে ফেলে, এবং আপনি যেভাবে 5ই আগস্টের পরে মিডিয়া হাউস গুলো দখল হয়েছে, আমার মনে হয় না যে সাংবাদিক নেতৃবৃন্দের কারণেই সাংবাদিকরা গঠনমূলক আলোচনা করতে পারবে না। এবং সেই সাংবাদিক নেতারা, বাদল ভাই যেটা বললেন, একটা প্রশ্নকর্তা প্রশ্ন করার সময় উনি পিঠে হাত দিচ্ছেন, মাইক কেড়ে নিচ্ছেন, সেই সাংবাদিক নেতারাই তো এখন মিডিয়া হাউস গুলোতে নেতৃত্ব দিবেন। সেই সাংবাদিক, সেই সংবাদ মাধ্যমের যে মালিক, তারা কারা? সেই সংবাদ, আপনার কালের কণ্ঠ পত্রিকার মালিক কারা? সেই তো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, যারা মাফিয়া এই দেশের। তো সেই মাফিয়ারাই তো আপনার এখন পর্যন্ত সংবাদপত্রের মালিকানায় বসে আছেন। তারা কারা? তারা থাকা অবস্থায় আপনি কিভাবে এই আমাদের মেইন স্ট্রিম মিডিয়া, যাদেরকে আমরা বলি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারা কি কথা বলতে পারবে? এবং 5ই আগস্টের পর থেকে আসলে কিন্তু ওইভাবে পারেনি। এই জায়গায় যে কাজটা পরামর্শ মূলক বলতে পারি ভাই হিসেবে সাংবাদিকদেরকে, যে আপনারা প্রচুর পড়াশোনা করেন, সাংবাদিকতার ইথিক্স জানেন, সাংবাদিকতা কিভাবে করতে হয় তা শিখেন। যদি আপনি মেধা কাজে লাগান, আপনি যদি সাংবাদিকতার ইথিক্স মানেন, প্রফেশনালিজম মানেন, আপনি কিন্তু অনেক সীমাবদ্ধতার পরেও সত্য কথা আপনি বলতে পারবেন। আহ, এটা এটা এটার নজির কিন্তু বাংলাদেশে আছে। পাকিস্তান পিরিয়ডে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে 144 ধারা জারি করে পাকিস্তান সরকার আটকিয়ে দেয়। হ্যাঁ, উনি একটা জায়নামাজ নিয়ে দাঁড়িয়ে মোনাজাতের মাধ্যমে ওনার বক্তব্য দিয়ে দিয়েছিলেন। আপনার যদি সত্য বলার উদ্দেশ্য থাকে, আপনি সত্য ঠিকই বলতে পারবেন। আপনিও তো বলেছেন আপনার তো সেই ধরনের কোনো সমস্যা হয় নাই। এটা একটা অজুহাত। সত্য বলার যদি কারো ইচ্ছা থাকে, যে কোনো প্ল্যাটফর্মে সেই সত্য বলতে পারে। সেটা বাদল ভাই দীপ্ত কণ্ঠে বলছেন, আমিও দীপ্ত কণ্ঠে বলতেছি। এতে আমাদের কোনো ভয় নেই। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ আর আগের অবস্থা নাই। রাজনীতিবিদরা সেই ভুল আর কোনোদিনও করবেন না। এবং যদিও করেন, এটা খুবই সাস্টেনেবল হবে না, এবং একটা খুবই অরাজনৈতিক সিদ্ধান্ত হবে, এবং এটার ফল কখনো শুভ হবে না। ছোট্ট করে 30 সেকেন্ড করে দুজন বলবেন, মানে একজন দর্শক জানতে চাচ্ছেন আর কি, মানে আমরা প্রসঙ্গে আবার আসছি, মানে আমাদের আজকের যে মূল বিষয়, কেমন মন্ত্রিসভা হলো। মিস্টার জুনায়েদ আহমেদ জানতে চাচ্ছেন যে আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে নবীনগরবাসী স্বাধীনতার এত বছর পরও কেন মন্ত্রী পাচ্ছে না। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, নবীনগরে মন্ত্রিত্ব পাওয়ার মতো কোনো যোগ্য ব্যক্তি কি কোনো সময়ে আমাদের ছিল না, নাকি এখনো নেই একই ব্যক্তি? জুনায়েদ আহমেদ কি বলবে? বাদল ভাই বলেন। বাদল ভাই বলবেন, মন্ত্রিত্ব এরপরে মন্ত্রিত্ব পাওয়া না পাওয়াটা তো ডিপেন্ড করে যিনি মন্ত্রিত্ব নির্ধারিত করেন। তো মন্ত্রিত্ব ঘোষণা করার আগ পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি যে কে মন্ত্রী হবেন না হবেন সেটা ডিপেন্ড করছে তারেক রহমানের উপরে। তারেক রহমান ফাইল রেডি করে রেখেছেন, নাম নির্ধারিত করে রেখেছেন, এবং শপথের কিছুক্ষণ আগে উনি সেটা প্রকাশ করবেন, এরকম একটা নিউজ। এবং নবীনগর এটা থেকে শুধু এটা বাদল ভাই, আপনি যেটা বলছেন এটা শুধু তারেক রহমানের বেলায় না, এটা সংসদীয় গণতন্ত্রে যারা প্রধানমন্ত্রী থাকেন, এটা বিগত দিনে দেখছি, যেটা প্রধানমন্ত্রী যিনি হন তার কাছে মূল মানে শক্তিটা, চাবিটা, উনি যাকে চাইবেন এখন তাকেই আসি দিবেন। এখন আসি আমরা যোগ্য লোক পাই কিনা। আপনি যদি 1973 সাল থেকে বলি, আমাদের 73 সালে যিনি এমপি হয়েছিলেন তিনি বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর ছিলেন। আমাদের শ্রীরামপুর বাড়ি, ওনার কাজী নামটা আকবরউদ্দিন আমার খেয়াল সিদ্দিক। আসতেছে না। কাজী কাজী আকবরউদ্দিন আকবরউদ্দিন সিদ্দিক। সিদ্দিক। তারপরে তো 15ই আগস্ট সরকারের পতন হলো। 1979 সালের সেকেন্ড জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে জিয়াউর রহমান সরকার গঠন করলেন, আমাদের হাবিবুল্লাহ খানকে মন্ত্রী বানালেন। তারপরে আপনি আসেন, ওনার মৃত্যুর পরে এরশাদ আসলো, সরকার এরপরে গঠন এরপরে করলো। আর কেউ আসে নাই, এর আগেও কেউ ছিল না, এরপরে আর কেউ আসে মন্ত্রী নাই। হয় নাই। এবং এখন কেন আসে নাই সেটা বলি আমি, কেন আসে নাই। আপনি জাতীয় পার্টির কথা যদি বলেন, মরহুম আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব, উনি ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে, ওনার কিন্তু কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই। এবং
উনি ওই সময় উনি মন্ত্রী মানে এমপি হয়েছেন 88-তেও। তো এগুলি তো আসলে কোনো নির্বাচন ছিল না, প্রহসনী নির্বাচন। 91 সালে আলহাজ কাজী আনোয়ার হোসেন সাহেবও এমপি হলেন। তখন কিন্তু আপনার ক্ষমতায় ছিল বিএনপি। উনি এই সুযোগটা পান নাই। 1996 সালে কে আসলেন? হ্যাঁ, আমাদের আব্দুল লতিফ সাহেব আসলেন। হ্যাঁ, ওনারে ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল, ইতিহাস ছিল। কিন্তু ওনাকে ওই সময় ওইভাবে মূল্যায়ন করা হয়নি। একে আসলেন আবার আলহাজ কাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব। উনিও কিন্তু তখন ওই নাফা থেকে আসছিল, জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জুর যে জাতীয় পার্টি ওইটা থেকে ঐক্য জোট হয়েছিল, তখনও সুযোগ নাই। 2008 সালের 30শে ডিসেম্বরে নির্বাচনে আসলেন আমাদের জিকরুল আহমেদ। কোন দল থেকে আসলেন? জাসদ থেকে। জাসদের সাথে চুক্তি হয়েছে যে একজনের মন্ত্রী বানাবো। ইনুরে মন্ত্রী বানাইছে, আর মন্ত্রী পায় নাই। 2014 সালে ফয়জুর রহমান বাদল, ওনার তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, উনি শিল্পপতি থেকে এমপি হয়েছেন। 2018 সালে আসেন আমাদের মরহুম বুলবুল শাহ, উনিও তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, উনিও এমপি হয়েছেন, মন্ত্রিত্ব পায়নি। সেকেন্ড টাইম আবার 24 সালে আসেন, তাও বাদল সাহেব আসছেন যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই। তো নবীনগর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আওয়ামী লীগের আমলে অ্যাডভোকেট আনিসুল হক মন্ত্রী হয়েছেন, ক্যাপ্টেন তাজ মন্ত্রী হয়েছেন, ওবায়দুল মুক্তাদির মন্ত্রী হয়েছেন। তারপরে কামরুজ্জামান, উনি যদিও কেরানীগঞ্জ থেকে এমপি হয়েছেন কিন্তু ওনার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। তারপরে আরেকজন কামরুল ইসলাম, তারপর আরেকজন হচ্ছে ভূমিমন্ত্রী হয়েছিল নাসিরনগর থেকে, উনি তো মারা গিয়েছিল। তো আওয়ামী লীগ আমলে তো আমরা অনেক মন্ত্রী পাইছি, যাদের পাইছি তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অনেক ভালো। কিন্তু বিএনপি বলেন আওয়ামী লীগ, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, আমরা যাদেরকে এমপি হিসেবে পাই এই বছর একমাত্র হচ্ছে অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব, যিনি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে, যিনি 1990 সাল থেকে নবীনগরের মাঠে আছেন, ব্রাহ্মণবাড়িয়াতে আছেন। এবার ওনাকে সুযোগ দেওয়ার সুযোগ ছিল, উনি চাইলে দিতে পারতেন। যেহেতু মানে হয়তো মন্ত্রী পরিষদের কারণে ব্রাহ্মণবাড়িয়া থেকে একজনকে দেওয়ার কারণে হয়তো ওনাকে মূল্যায়ন করা হয়নি। তা না হলে নবীনগরে যতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা মধ্যে প্রথম সারিতে আছে আব্দুল মান্নান, দ্বিতীয় সারিতে আছে আপনার খালেদ মাহমুদ শ্যামল। এই দুইজনের একজনকে মূল্যায়ন করার দরকার ছিল। জুনায়েদ সাকিব তো কুমিল্লাতে তো 4 জন বোধহয় দেওয়া হয়েছে এবার, কুমিল্লাতে সম্ভবত, গ্রেটার কুমিল্লা জেলা থেকে। কুমিল্লা থেকে তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনার জুনায়েদ সাকিব, আপনি যেটা বললেন, সে তো বিএনপির কেউ না, জোটের একজন প্রার্থী হিসেবে সে পেয়েছে। তাহলে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একজন মন্ত্রী কেন পেলাম না? পার্শ্ববর্তী কুমিল্লাতে 4 জন, সম্ভবত 4 জন, আমি সংখ্যাটা মনে নেই, মন্ত্রী পেয়েছেন। আমরা ব্রাহ্মণবাড়িয়া একেবারে জিরো হয়ে গেলাম কেন? মানে আমার বিএনপি কোন সময় ব্রাহ্মণবাড়িয়াকে মূল্যায়ন করে না। আপনি 2001 থেকে 2006 দেখেন না, উকিল আব্দুল সাত্তার বয়াকে তো ভূমি প্রতিমন্ত্রী করা হয়েছিল, টেকনোক্রেট, উনি তো এমপি ছিল না। ওনাকে মনোনয়ন না দিয়ে বলা হয়েছিল যে আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। এটা কুমিল্লাতে এবার কৃষিমন্ত্রী যে পাইছে, সেম ঘটনা। পরে ইয়ে ছিল তো, হারুন রশিদ সাহেব ছিলেন, হারুন রশিদ ছিলেন প্রতিমন্ত্রী। কুমিল্লা থেকে আমরা রাষ্ট্রপতিও পাইতে পারি। হ্যাঁ, কুমিল্লা থেকে আমরা রাষ্ট্রপতিও পাইতে পারি। রাষ্ট্রপতি আলোচনায় আছে, ডক্টর মঈন খান আলোচনায় আছে, ওনাদের সম্ভাবনা আছে। তার মানে আপনার ব্যাখ্যার পরে আমার মনে হয় যিনি প্রশ্ন করেছেন মিস্টার জুনায়েদ আহমেদ, যে কেন নবীনগর যোগ্য ব্যক্তি কোন সময় ছিল নাকি বা এখনো নেই, এটি নিশ্চয়ই উত্তরটা পেয়ে গেছেন। এরপরও যদি আরেকটু বাকি থাকে, বাকিটা হয়তো আহমেদ ফরহাদ ভাই, জুনায়েদ আহমেদকে যদি একটু, ওনাকে যদি একটু উত্তর দিতে চান। আমার যেটা বাদল ভাই সাথে, মানে বাদল ভাইয়ের বক্তব্যের পরে বা আমার যতটুকু জানাশোনা, নবীনগরের রাজনীতিতে যারাই আছেন তারা আসলে ন্যাশনাল কোনো ফিগার না, এটা হচ্ছে সত্য। আপনি বাদল ভাই ঢাকায় থাকেন, উনি জানেন। আপনাকে মন্ত্রণালয়ের মন্ত্রী বা উপমন্ত্রী হতে গেলে ঢাকার পল্টনে থাকতে হয়, পল্টনে কর্মী বাহিনী নিয়ে মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়। তো এটা আসলে একটা নবীনগরের কোনো নেতাই ওইভাবে, বিশেষ করে অ্যাডভোকেট আব্দুল মান্নান, উনি উপজেলার রাজনীতি এবং জেলার রাজনীতি নিয়েই ছিলেন, ঢাকাতেও তো সক্রিয় অবস্থান ওনার ছিল না। তো এটা বাংলাদেশের পলিটিক্সের একটা কঠিন বাস্তবতা। সিনিয়র নেতৃবৃন্দকে সকালবেলা চেহারা দেখাইতে হয় যে আমি আছি দলবল নিয়ে। তো এটাও একটা কনসিডারিং এর ইস্যু, আপনি কতটুকু যোগ্য তার থেকে ওই যোগ্যতাটা অনেক বেশি কাজে লাগে আর কি। এটা একটা এবার যে 41 জন নতুন মন্ত্রী মানে দেওয়া হয়েছে, 24 জন নতুন প্রতিমন্ত্রী, আপনি কি মনে করেন 24 জনই ঢাকার ফিগার, মানে ঢাকায় জাতীয় ভাবে তাদের যোগাযোগ ছিল এরকম? আমার জানা নেই বিষয়টা। কোনো না কোনো ভাবে সবাই ওইভাবে কানেক্টেড। বিশেষ করে আমি সিলেট বিভাগে যে 2 জন মন্ত্রীর কথা বলতেছি, ওরা
কেন্দ্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে আরিফুল হক চৌধুরী, যিনি সাবেক মেয়র ছিলেন এবং খুবই চৌকস একজন মানুষ। উনি এবার নির্বাচিত হয়েছেন এবং উনার কেন্দ্রের ঠিক সাথে আছে, আরিফুল হক যোগাযোগ আছে। এবং আমি এই পর্যন্ত যতজনকেই চিনি সবারই কেন্দ্রের সাথে এবং আঞ্চলিক নেতৃত্ব হিসেবে ওনারা খুবই সুসংহত। অ্যাডভোকেট আব্দুল মান্নানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে উনি কিন্তু উপজেলা বিএনপির মধ্যে উনার অবস্থানটা ওইভাবে কিন্তু সুসংহত না। এটাও কিন্তু কনসিডারেশনে নিতে হবে। হ্যাঁ, উনি অনেক আগে থেকে বিএনপি করেন, এটা যেমন সত্য, উনার সবচেয়ে দুর্বল দিক নির্বাচনের ফলাফলেই কিন্তু সেটা প্রকাশিত হয়েছে যে উনার বিএনপির ভিতরে উনার পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু নাই। যাই হোক, আমার মনে হয় জুনায়েদ আহমেদ, আপনি আপনার প্রশ্নের উত্তর দুজন আলোচকের কাছ থেকে পেয়ে গেছেন। আমরা অনুষ্ঠানটা শেষ করব। আমরা যখন অনুষ্ঠানটা 10টায় টাইম দিয়েছিলাম শুরু করব, কিন্তু শুরু করেছি আমরা 10টা 10-এ, মানে 10 মিনিট পরে করতে হয়েছে, যে 10:45টায় আমাদের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছেন। সেই ভাষণ সম্পর্কে আপনারা দুজন 1 মিনিট করে একটু বলবেন। আমি একটু যদি কিউ ধরিয়ে দেব, কারণ ওনার ভাষণের সময় আমি 2-একটা নোট নিয়েছিলাম। এদের ভাষণে প্রথমেই বলেছেন যে নিরাপদ বাংলাদেশ গঠন করাই হবে তার প্রধান লক্ষ্য। নিরাপদ বাংলাদেশ। আমি যেমন টক শোতে প্রায়ই বলি, নবীনগরের কেউ আসলে, যে নতুন এমপির কাছে আমাদের প্রথম চাওয়াটাই হচ্ছে নিরাপদ নবীনগর। তিনি বলেছেন নিরাপদ বাংলাদেশ গড়াটাই হবে তার প্রধান লক্ষ্য। তারপরে একটি স্পেসিফিক, যেটি আসলে প্রধানমন্ত্রীর মুখ থেকে আসাটা, মানে কতটা গুরুত্ব তিনি দিয়েছেন। এগুলি সাধারণত ছোটখাটো নেতারা বলে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, কিংবা আপনার মতো, বাদল ভাইয়ের মতো, আমার মতো যখন সুযোগ পাই কথাগুলি বলার চেষ্টা করি প্রশাসনের বিভিন্ন সেমিনারে। বাট এবারই প্রথম একজন প্রাইম মিনিস্টার জুয়া, মাদক, এগুলি একদম স্পেসিফিক এই শব্দগুলি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন জুয়া, মাদক, এই সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তিনি গ্রহণ করার ঘোষণা দিয়েছেন এবং বলেছেন দলীয় বা রাজনৈতিক প্রতিপত্তি নয়, সরকার পরিচালিত হবে যথাযথ আইনের শাসনের মাধ্যমে। যেটা আমি বলছিলাম যে সুশাসন, আইনের শাসন, ন্যায় বিচার, যেটি বলি না কেন, সরকার যদি আন্তরিক না হয় তাহলে সেগুলো গত 54 বছর আমরা সেগুলি দেখিনি। কিন্তু আজকে তার প্রথম ভাষণে কিন্তু তিনি বলেছেন যে দলীয় কিংবা রাজনৈতিক পরিচয়ে আমার সরকার পরিচালিত হবে না, পরিচালিত হবে যথাযথ আইনের মাধ্যমে, আইনের শাসনের মাধ্যমে। তৃতীয়ত তিনি বলেছেন, যেটি সকালেও শুনেছি, এই বিষয়টিও খুব আমি মনে করি আলোচনার দাবি রাখে, যে এই প্রথম কোন সরকার প্রধান নির্দেশ দিয়েছেন কোন এমপি শুল্কমুক্ত গাড়ি কিংবা সরকারি প্লট গ্রহণ করতে পারবেন না। এটা তার সিদ্ধান্ত। এটা একটা মেসেজ আমাদের মতো উন্নয়নশীল এই বাংলাদেশের জন্য, যেখানে একজন এমপি মনে করে যে বছরে একটা গাড়ি যদি শুল্কমুক্ত আনতে পারে, বিক্রি করার জন্য তো কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। সেটি উনি বন্ধ করে দিয়েছেন সরকার প্রধান হিসেবে। এটি সাংঘাতিক। এবং সরকারি প্লট, আমরা তো দেখি যে সরকারি এমপিরা নানাভাবে প্লট, এটা অতীতের, এগুলি মানে শেষ নাই, মানে রাতের পর রাত আপনি কথা বলতে পারবেন। এটাও একটা ভালো যে তিনি যানজট নিরসনে, তিনি বলেছেন যে ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট। এই যানজট নিরসনে তিনি রেলপথকে গুরুত্ব দিবে। যেটা আমার মনে হয় আরো কিছু বোধহয়, যেটি মেট্রো রেল সহ যেগুলি ঢাকায় এখন বেশ ভালো একটি সার্ভিস দিচ্ছে যানজট মুক্তর বিষয়ে। তো সেই বিষয়গুলোতে উনি বলেছে যে একটি আধুনিক ব্যবস্থা তিনি গড়ে তুলবার ঘোষণা দেওয়া হচ্ছে আজকের ভাষণে। এবং আমার যেটি ভালো লেগেছে আর সবচেয়ে, যেটি আমরা বিএনপির কাছ থেকে খুব একটা শুনি নাই, আমার খুবই ভালো লেগেছে বিষয়টা। সাধারণত আওয়ামী লীগের লোকজন কিংবা প্রগতিশীল বামপন্থী তারা এই কথাগুলি বলতেন। হ্যাঁ, এগুলিতে অন্যরা কিছুটা ক্রিটিসাইজ করতেন যে এগুলি আওয়ামী লীগের ভাষা। কিন্তু আজকে তিনি নিজে বলেছেন যে সরকার সকলের প্রতি সমান আচরণ করবে, সমান আইন প্রয়োগ করবে, সমান অধিকার প্রত্যেকটি নাগরিক ভোগ করবে। এবং পরিষ্কার বলেছে, যেটি আওয়ামী লীগ তাদের ভাষায় বলে, তিনি বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র হবে সবার। এই নীতিতে সরকার প্রতিটি ধর্মের, প্রতিটি মতের মানুষকে সমান অধিকার ভোগ করার নিশ্চয়তা দিচ্ছে। কি বলবেন শুরুতে আহমেদ ফরহাদ ভাই? এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে তো আমাদের মনে হয় we have nothing to say. না দাদা, এটা অবশ্যই, এটা সদ্য প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, এটা কিন্তু ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই নীতিতে এখন বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল বিশ্বাসী বলে হচ্ছে।
সবার যে নির্বাচনী ইশতেহার এবং বিভিন্ন বক্তব্য, বিশেষ করে ইসলামিক দলগুলোর যে নেতৃবৃন্দ, তারাও একটা জায়গায় এক হয়েছেন যে অন্তত এই জায়গাটাতে যদি আমরা উদারতার পরিচয় না দেই, তাহলে আহ ভারতে যে ঘটনাগুলো ঘটতেছে সংখ্যালঘু মুসলিমদের উপর, সেই ধরনের ঘটনা আমাদের দেশেও মাত্রাতিরিক্ত ভাবে বেড়ে যাবে। এবং যে যত কথাই বলুক, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ, যদিও আমরা অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাই আহ নিবৃত্ত করতে পারি না জনগণকে, অনেক সময় ব্যক্তিগত দ্বন্দ্ব ধর্মীয় দ্বন্দ্বের রূপ নেয়। যেটা বাংলাদেশে দেখা যায় যে ভূমি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া এলাকাতে হিন্দুদের ভূমি দখল এবং লুণ্ঠনের যে ঘটনাগুলো ঘটেছে, এটা আসলে ধর্ম থেকে ব্যক্তিগত সম্পত্তি দখল বা লোভ লালসাটাই বেশি কাজে নিয়েছে আর কি। তো এই জায়গাটাতে রাজনৈতিক দলগুলো বুঝে গেছে যে এই জায়গাতে যদি আমরা কঠোর অবস্থানে না নিই, তাহলে স্বার্থান্বেষী মহল যারা উদ্দেশ্যই থাকে পাশের হিন্দু প্রতিবেশীর জমিটা দখল করবে, সে দখল করে কিন্তু ওই স্টিগমাটাইজ করে দেয় একটা রাজনৈতিক দলকে। তো আমার মনে হয় এই ধরনের সুযোগ কোন রাজনৈতিক দলই বাংলাদেশে কাউকে দেওয়া উচিত না, এবং তারেক রহমান সঠিক নির্দেশনাটাই দিয়েছেন। এবং উনি মাদক জুয়ার বিরুদ্ধে যে কথাটা বলেছেন, বিশেষ করে বিগত সরকারের 3টি টার্মেই আপনি দেখবেন ঢাকায় বিশেষ করে ক্যাসিনো সম্রাট আমাদের নবীনগরের একজন ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক সাইদ, যারা ঢাকায় এবং ক্যাসিনো বাণিজ্য করে সরকারকে বেকায়দায় ফেলে দিয়েছিল। এবং আপনার তো অবশ্যই মনে আছে যে আওয়ামী লীগ সরকারকে প্রথম বেকায়দায় ফেলে কিন্তু এই ক্যাসিনোরা। তাহলে এই ক্যাসিনোরা তো আবার ফেরত আসতে পারে। তারেক রহমান তো সম্ভাব্য ঝুঁকিটা উনি প্রথমেই নিরূপণ করতে পারছেন। কারণ ওই ক্যাসিনো মানেই আপনার এক সন্ধ্যায় কোটি কোটি টাকার মালিক। ওই ক্যাসিনো মানেই আপনি ওই ক্যাসিনোতে একটা আলো আধারির মধ্যে মানুষকে উন্মুক্ত ভাবে নেশা করার জায়গা করে দিবেন। যারা হচ্ছে বাপের অবৈধ টাকা দিয়ে ঢাকায় গুলশান বনানীতে বাড়ি করে, যাদের ব্যাংক লুটের টাকা, তাদের ছেলে মেয়েরা ওইখানে গিয়ে আপনার ক্যাসিনোতে উড়ায়। তো এটা আসলে কোনো সরকারের জন্যই ভালো না। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা বাধ্য হয়েছিলেন যে ঢাকায় ওনার আন্দোলন সংগ্রাম করার যে প্রথম সৈনিক, প্রধানতম সৈনিক সম্রাটকে দল থেকে বহিষ্কার করতে। এবং ওই ঘটনার পরবর্তীতে কিন্তু আওয়ামী যুবলীগের যে প্রতাপশালী চেয়ারম্যান, ওনাকেও আওয়ামী লীগের রাজনীতি থেকে বের করে দেওয়া হয়। তাহলে এটা তো একটা অতীত থেকে শিক্ষণীয় বিষয় যেটা তারেক রহমান নিয়েছেন, আমি এই জন্য ওনাকে সাধুবাদ জানাই। এবং উনি যে বিষয়টা বললেন, যে আমি আরেকটা বিষয় জাস্ট এই টকশোর মাধ্যমে বলতে চাচ্ছি, তারেক রহমানের উচিত হবে আমাদের জ্বালানি নিরাপত্তাটা নিশ্চিত করা। বিশেষ করে কুইক রেন্টালের মতো যে বিষয় আছে, সেই কুইক রেন্টাল যে চুক্তিগুলো আছে সেগুলো আবার যাচাই বাছাই করা, এবং কুইক রেন্টালের নামে যাতে মানুষের পকেট কাটা না যায়, এবং এটা রাষ্ট্রীয় মদতে হয়। কারণ আপনি আপনার বিদ্যুতের বিল রাষ্ট্র কেটে নেয় এবং সেটা সিস্টেম করে কিন্তু সেই টাকাগুলো তারা দেশের বাইরে পাচার করে। এবং কুইক রেন্টালের বেসরকারি খাতে এসব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, সেগুলোকে আরো যাচাই বাছাই করা, যদি সম্ভব হয় বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, বিদ্যুৎ উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো সক্ষমতা বাড়ানো এবং কুইক রেন্টালের আকারটা সীমিত করে দেওয়া। আর যে বিষয়টা উনি বক্তব্যের মাধ্যমে আনছেন যে রেলপথকে আরো বেশি উন্নত করা, আমার মনে হয় এটার পাশাপাশি উনি ডেল্টা প্ল্যানটাকে মাথায় রাখতে পারেন, যেহেতু এটা একটা নদীমাতৃক দেশ। নদীপথে আমাদের কিভাবে পণ্য এবং মানুষ জনশক্তি পরিবহন করতে পারি সেই বিষয়টাকে মাথায় রাখা। আমরা যদি নদী কেন্দ্রিক দেশ ব্যবস্থাপনা, নদী কেন্দ্রিক যাতায়াত ব্যবস্থাপনাটাকে গুরুত্ব না দিই, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো আমাদের এই নদীকে কাজে লাগিয়ে যে সুফল পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রদ হয়ে যেতে পারে। এবং নদীগুলো রেগুলার যাতে আমরা খনন করতে পারি, রেগুলার খনন করে নদীর নাব্যতা রক্ষা করা, পাশাপাশি অতিরিক্ত নদী খনন থেকেও যাতে মানুষ মুক্ত পায়, না হলে নদী তীরবর্তী ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। তো এটার জন্য একটা ডেল্টা প্ল্যান ডেনিশ গভর্নমেন্ট থেকে বাংলাদেশ সরকারকে অনেক আগেই দেওয়া হয়েছে। বিশেষ করে ডানিডা যে উন্নয়ন সংস্থা আছে, তারা ডেনমার্কে নদীকে শাসন করে ডেনমার্ক আজকে অনেক সুফল পাচ্ছে। তো আমরা যদি নদীকে শাসন করে নদী তীরবর্তী শিল্প কারখানা স্থাপন থেকে শুরু করে কৃষিকে গুরুত্ব দিই, এবং নদী পথে পণ্য যাতায়াতটাকে যদি আমরা, পণ্য পরিবহনটাকে যদি গুরুত্ব দিই, আমার মনে হয় এতে অর্থ এবং জনশক্তি সবকিছু সাশ্রয় হবে। এই রেলপথের পাশাপাশি ডেল্টা প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য ওনার প্রতি আমার আহ্বান থাকবে। বাদল ভাই ছোট্ট করে। না, তারেক রহমান যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন তো তিনি আর একটি দলের না, একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এদেশের সকল ধর্ম বর্ণ জাতি সবারই প্রধানমন্ত্রী। সেই সুবাদে ওনার দায়িত্বশীল জায়গা থেকে উনি প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশ্যে যে কথাগুলো প্রয়োজন সেগুলি বলেছেন। এখন আমরা দেখব ওনার বাস্তবায়ন। এখন আমরা নবীনগরের কথাই বলি। এখন নবীনগর যদি কোনো একটি জায়গা দখল করতে যায়, নদীর পাড় থেকে সিএনজি অটো থেকে চাঁদা নিতে যায়, এগুলি কি এখন অন্য কোনো দলের লোক নিতে পারবে? নিশ্চয়ই যারা ক্ষমতাসীন তারা নিবে। তো এগুলি তো কন্ট্রোল করার দায়িত্ব কেন্দ্র থেকে তারেক রহমানের না,
তারেক রহমানের দলীয় নির্দেশ হচ্ছে মাদক, চাঁদাবাজি, অবৈধ দখল করা যাবে না। তো যিনি বাস্তবায়ন করবেন কে? নবীনগরের যিনি সাংসদ, তিনি দলের নির্দেশনা। এখন তিনি যদি কঠোরভাবে এগুলি দমন না করেন, তারেক রহমানের নির্দেশনা তো তাহলে বাস্তবায়ন হলো না। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো ধানমন্ডি থাকি। গ্রিন রোড, গ্রিন রোডে আপনার আওয়ামী লীগের আমলে দোকান ছিল 5টা। আওয়ামী লীগের যখন পতন হইলো 5ই আগস্টের পরে ওই দোকান হয়েছে 15টা। আমি প্রায় সময় দোকানগুলিতে যখন নিরিবিলি থাকে এমনি চা খাইতে যাই। চা খাই, এটা সেটা কিনি, কিনা একটু গল্প চলে, কথা বলি, ছেলে মেয়ে কয়জন জিজ্ঞেস করি, বাচ্চার জন্য একটা পেন দেই, একটা কলম দেই, যে জিজ্ঞেস করি যে মামা এখানে যে দোকান বসাইছেন কেমনে কি? ক মামা প্রতি রাত্রে টাকা দেওয়া লাগে। কত দেন? 500 দেয়, ছোট হইলে 300 দেয়, 200 দেয়, কারা নেই? তো যে লোকগুলির নাম বলে তারা বর্তমান ক্ষমতায় আছে। তো এগুলি কন্ট্রোল করবে কারা? আমার এলাকায় যিনি এমপি উনি। এখন উনি কন্ট্রোল করতে গেলে তো সমস্যা। উনি ডাক দিলে যে 200-300 পোলাপান একত্রিত হয়, তারা কারা? তাদের তো উনি বেতন দেয় না। তারা তো কোনো কাজও করে না। ওই যে রাত্রেবেলা টাকা তোলে, ওই টাকা দিয়ে সংসার চালায়, নিজে চলে। ভাই ডাক দিছে সবাই আয়। তো এইগুলিরে কাজ করে না, কোনো চাকরি নাই, ব্যবসা নাই। এগুলিরে কি এমপি নিয়ন্ত্রণ করতে পারবে? এমপি বেতন দিয়ে পালতে পারবে? তাহলে চাঁদা কিভাবে মুক্ত হবে আমার একটু বলেন। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে উনি বক্তৃতা দিয়েছেন, কিন্তু মাঠ নিয়ন্ত্রণ করা তো অনেক কঠিন। শেখ হাসিনাকে অনেক কিন্তু সুন্দর আমাদের সুন্দর কথা বলতেন। কিন্তু মানান ভাই তো তার প্রতিটি নির্বাচনী জনসভায়, আপনিও লিখেছেন, আমরাও এগুলি শুনেছি যে তিনি তো তার প্রত্যেকটি নির্বাচনী জনসভায় বলেছেন নবীনগর হবে চাঁদাবাজ মুক্ত, বালু সম্রাট মুক্ত, বালু সিন্ডিকেট থাকবে না। তারপরে ওই যে সিএনজির চাঁদাবাজি থাকবে ওনার না। বক্তৃতা তো আমার এখনো, মান্নান কাকার বক্তৃতা তো আমার এখনো মুখস্থ, যে উনি যখন হাই স্কুল মাঠে যখন প্রথম সমাবেশটা করে তখন উনি বলেছিল যে আমাকে যদি আপনারা এমপি নির্বাচিত করেন তাহলে আমি কথা দিতে পারি নবীনগরে কোনো চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, বালু মহল থাকবে না। উনি কথা দিয়েছেন, এবং যেহেতু শপথ নিয়েছেন আজকে 2 দিন, এবং অলরেডি ঘোষণা দিয়েছেন নবীনগর যেন চাঁদাবাজি না করে, এবং দেখি আমরা কতটুকু বাস্তবায়ন করে। উনি যদি ওনার নির্বাচনী ওয়াদা প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে তো আমরা সমালোচনা করব অবশ্যই। সমালোচনা থেকে তো উনি বাদ যাবে না। তারেক রহমান যে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন এগুলি যদি বাস্তবায়ন না করে তারেক রহমানেরও সমালোচনা করব। উনি কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলি বাস্তবায়ন করা সম্ভব না, কিন্তু বলেছেন, হয়তো বলে ফেলেছেন। যেমন 50 কোটি বৃক্ষরোপণ আর 20,000 কিলোমিটার গাছ, এগুলি তো সম্ভব না, কারণ বাংলাদেশে তো এত ভূমি নাই যে 50 কোটি বৃক্ষরোপণ করবেন বা খাল খনন করবেন। যাই হোক বলেছেন, কিন্তু ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবেন। একদম ডিসির ওয়াইফ থেকে একদম রিক্সা চালকের ওয়াইফ পর্যন্ত ফ্যামিলি কার্ড পাবেন। উনি আজকেও বলেছেন যে সরকারি চাকরিতে কোনো তদবির চলবে না, কোনো সুপারিশ চলবে না, যার যার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় ওনার দায়িত্বে, প্রধানমন্ত্রী হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়টা ওনার। তো যখন নিয়োগ আসবে, চাকরির পরীক্ষা দিবে, তখনই তো আমরা টের পাবো যে ওনার কথা উনি কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন। কারণ আমাদের এখন বয়স নাই, কিন্তু যারা যারা পরীক্ষা দিবে তখন তো দেখবো। জনপ্রশাসন মন্ত্রণালয় তো খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমি তো পড়াশোনা করছি ঢাকা কলেজে। আমি যে মেসে থাকতাম সব ঢাকা ভার্সিটির পোলাপান। তো আমার খুব মনে আছে, আমার যে ফ্রেন্ড, আমরা ডাবল বেডে থাকতাম 2 জন। তো তখন হচ্ছে সৈয়দ আশরাফ জনপ্রশাসন মন্ত্রী, ছেলেটার বাড়ি হচ্ছে বগুড়া, সে ছাত্রদল করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো সে বিসিএস ক্যাডার হয়েছে প্রথমবার। তো তার যখন বাড়িতে যখন গেছিল, কি জানি বলে, তদন্তে যায় না, তখন নাকি ওইখান ওইখান থেকে আসছে যে ছেলেটা ছাত্রদল করে। তো বাই দা ভাই, সৈয়দ আশরাফ নাকি বলছিল যে ছাত্রদল করে না, ছাত্রলীগ করে, সেটা দেখার বিষয় না, ছেলেটা মেধাবী কিনা এটা দেখেন। বলছে হ্যাঁ মেধাবী, পরে দিয়ে দেন। তখন ওরা চাকরি দিয়ে দিছিল। তো সৈয়দ আশরাফ, মানে আওয়ামী লীগ যারা করতো সবাই যে খারাপ তাও না। বিএনপির নিয়ে তো সমালোচনা আছে, তারেক রহমানকে নিয়েও তো সমালোচনা আছে, অনেক সমালোচনা আছে, আমরাই সমালোচনা করি ওনাকে নিয়ে। কিন্তু সবাই বলে যে ওনার এখন ম্যাচুরিটি হয়েছে, উনি এখন প্রধানমন্ত্রী, উনি অবশ্যই ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। যেহেতু ওনারা দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে ছিলেন, এবার ক্ষমতায় আসছেন, এবার এমন কিছু করবেন যাতে ওনারা আবার বারবার ক্ষমতায় আসতে পারে।
তো জনগণ আশাবাদী বিএনপির প্রতি, আমরাও আশাবাদী। দেখি আজকে তো 2 দিন, আগামীতে কি করে, আমরা তো আছি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানটি শেষ করব। অনেকটা সময় চলে গেল এবং আমি শেষ কথাটি বলব যে আজকে যারা আলোচনা করেছেন, বিশেষ করে ওয়াহিদুর রহমান বাদল এবং আমাদের আহমেদ ফরহাদ ভাই, আপনারা নিজেরাই কিন্তু স্বীকার করবেন যে আপনারা আজকে যে টিউনে কথা বলেছেন, যে টোনে কথা বলেছেন, যতটা প্রকাশ্যে একজন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, সেটি অতীতে এভাবে এরকম একটি ছোট্ট জায়গার টক শোতে করাটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল। যদিও আমি আওয়ামী লীগ সরকারের আমলে বহু টক শোতে সরকারের সমালোচনা করতে গিয়ে নানান ঝামেলায় পড়েছি, হামলা, মামলা, নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু তারপরেও আজকের টক শোতে যেভাবে একটি নূতন সরকার ২৪ ঘন্টাও পার হয়নি, সেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীরও যেভাবে এই নবীনগরের কথাই সূক্ষ্ম, সূক্ষ্ম সমালোচনা করা হয়েছে, এটি একটি ইঙ্গিত দেয় যে বাক স্বাধীনতার যে বিষয়টি নিয়ে আমরা আসলে অনেকটা লড়াই করেছি বিগত ৫৪ বছর। সেই জায়গা থেকে হয়তোবা একটু হলেও ঘুরে দাঁড়ানোর একটু সুযোগ পাওয়া গেছে। কারণ এই ধরনের কথাগুলো প্রকাশ্যে লাইভে বলা খুবই ঝুঁকিপূর্ণ বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল এরকম যেখানে বাক স্বাধীনতা ছিল না বলেই অনেকেই মনে করেন। আমরা আশা করছি যে আজকের পর থেকে এই সরকারের যতদিন মেয়াদ আছে সেই মেয়াদ পর্যন্ত দুঃখিত নবীনগরের কথার এই ধরনের টক শোতে যারাই কথা বলবেন তারা যেটি ডক্টর ইউনূস বলেছিলেন যে একদম যা চায় আপনার মনে সেভাবে কথা বলবেন, সেভাবে লিখবেন। যদিও সেই পরিবেশটি আমরা পাইনি। বাট আমরা আগামী ৫ বছর অন্তত বিএনপির নেতৃত্বাধীন তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকারটি গঠিত হয়েছে, সেই সরকারের আমলে আমরা নির্দ্বিধায় যেটি আজকে তথ্যমন্ত্রীও বলেছেন, নির্ভয়ে কথা বলতে পারবেন আপনারা। আমরা সেই প্রত্যাশায় আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। পরবর্তী যেকোনো প্রোগ্রামে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।